একদম টাইপ ওয়াইজ আমি তো একদম সিরিয়াল মেনটেন করে করাচ্ছি। আমি আসলে তোমাদের কিছুই শেখাচ্ছি না, সোজা কথায় 3টা ফর্মুলা দ্বারা কিভাবে 155 ধরনের অঙ্ক করে সেটা শেখাচ্ছি। এই 3টা ফর্মুলা লাস্টে তোমরা মুখস্থ করে ফেলবা, টাইপগুলো দেখানো শেষ হইলে। সোজা বাংলা ব্যাপার। মানে তোমরা কঠিন করে সিরিয়াল বলতে কি বুঝো? সিরিয়াল মুখস্থ করবা নাকি? 3টা ফর্মুলা মুখস্থ করবা, 155টা অঙ্ক ক্র্যাক করবা। সোজা বাংলা বুঝছো সবাই, না বুঝো না এখনো কথাটা কি বলতেছি আমি? জি ভাইয়া বুঝতে পারছি। মানে কোনো কিছু পেঁচিয়ে চিন্তা করবা না। টাইপ 7 এর মধ্যে যে কারেকশনটা ছিল সেটা তোমাদেরকে এখন আবার করে দিচ্ছি। রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে আর কিছু স্টুডেন্ট রিমুভ হয়ে গেছে। তোমাদের আমি টাইপ 7 এ বলেছিলাম যে যদি এভাবে করে একাধিক কোষ একটার নিচে আরেকটা একটার নিচে আরেকটা যুক্ত থাকে, তাহলে তোমরা এই সবগুলার তুল্য কোষ মানে এই সবগুলা ব্যাটারি রিপ্লেস করে একটা ব্যাটারি বসায় দিলে সেটার ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িচালক বল কত হবে সেটার জন্য একটা বেসিক বলেছিলাম যে এই সবগুলার মধ্যে থেকে একটাকে জাস্ট নিয়ে বসিয়ে দিবা, মানে এই সবগুলার তুল্য তড়িচালক শক্তি হবে 200 ভোল্ট। মানে 200 আছে 3টা, 3000টা থাকলেও সব মিলিয়ে হবে একটার সমান। আর দ্রুত বলতে গিয়ে যেটা আমরা মিস করে গেছিলাম, যেটা লাস্টে কারেকশন দিয়েছিলাম, সেটা হলো আর গুলো কখনো সমান হয়ে যাবে না। আর গুলো তোমার সহজভাবে যেভাবে আমরা নির্ণয় করি প্যারালাল কানেকশনে বা সমান্তরালে আর এর যোগ করার যে নিয়ম, রোধ যোগ করার যে নিয়ম, সেটাই মানতে হবে। মানে এই যে আর 3টা দেখতে পাচ্ছি এগুলাকে 1/rp 19 এর যে সূত্র সেটা দিয়েই বের করতে হবে, অন্য কোনো ওয়েতে বের করা যাবে না। মানে আমি আমি কথায় কথায় বলে ফেলছিলাম যে আরটাও সেম হবে, এটা পরবর্তীতে আমরা লাস্টে কারেকশন করেছিলাম যেটা সেম হবে না, আর এর মান চেঞ্জ হবে। 1/r করে করে বের করতে হবে, 1/2 1/2 1/2 করলাম। তারপর কি হবে বলতো, 3টা 1/2 মানে 3/2, তাহলে আর পির মান আসবে 2/3। ঠিক আছে, একক দিলাম ওমেগা, আর এর মান হবে 2/3 ওমেগা। এভাবে করে এই সার্কিটটা সলভ করতে হয়। এইটুকুর মধ্যে তোমাদের কারো কোনো সমস্যা আছে? এটাই কারেকশন করে দিয়েছিলাম কালকে। কারো কি কোনো সমস্যা আছে? থাকলে শুধু বলবা, না থাকলে কিছু বলার দরকার নাই। সবাই ক্লিয়ার, রাইট? গালিব, কেউ কি প্রশ্ন করছে কোনো বা হ্যান্ড রেজ করেছে? একটু দেখো। না ভাই কেউ করেনি। আচ্ছা, আরো ভালো অভ্যাস হবে আমরা যদি আরো ভালো কলে মানে তোমরা করবা কি হ্যান্ড রেজ করবা, তাহলে গালিব ভাই তোমাদের সুযোগ করে দেবে, তোমরা তখন কথা বলতে পারবা, এটা আরো ভালো হবে। আচ্ছা একজন হ্যান্ড রেজ করেছে এইমাত্র। হ্যাঁ বলো বলো, হ্যান্ড রেজ করছো যে, সে প্রশ্ন করো। ভাইয়া ভুলে হয়ে গেছিল, বুঝেছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ভুলে মানুষজন হাত পা নামাচ্ছে আজকাল। ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে আমরা এভাবে করে ই এবং আর ইপি যেটাকে বলা যেতে পারে প্যারালালি কানেক্টেড বা সমান্তরালে সংযুক্ত কোষ বা সেলগুলোর ইকুইভ্যালেন্ট বা তুল্য কোষের মান ইপি এবং আরপি, মানে রোধের মান আরপি আর কোষের মান হলো ইপি। এই দুইটা পায়ে গেলে আমরা আই এর মান বের করতে পারি 19 এর ফর্মুলাটা ব্যবহার করে, ই ডিভাইডেড বাই আর প্লাস ছোট আর দিয়ে। ই এর জায়গায় ইপি বসাইতে হবে, আর এর জায়গায় বসাতে হবে আমাদের এই যে সরি এই যে এটা 5, আর ছোট আর এর জায়গায় আমরা মাত্র মনে হয় 2/3 বের করলাম। সব মান বসিয়ে দাও ঠিকঠাক মতো আর কি। এটা কত? এটা হলো 200। আচ্ছা, এইভাবে করে আই বের করতে পারো, এটা হলো একটা টেকনিক। বাট আই বের করার জন্য নর্মালি একটা ফর্মুলায় সরাসরি অ্যাপ্লাই করে দিতে পারবা যদি তোমার ই এবং আর ই এবং আর ই এবং আর সব সময় সেম থাকে। এই যে দেখো 200 200 200 2 2 2 সবগুলা যদি সেম থাকে তাহলে তুমি এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবা, যেটা আমি এখন তোমাদের দেখাতে যাচ্ছি। 1 নম্বর শর্টকাট হলো যে সবগুলা বাদ দিয়ে একটা রোধের একটা কোষের সমান দিছ, এটা একটা শর্টকাট অ্যাপ্লাই করেছে, এটা কিন্তু সবসময় খাটবে না। যখন ই গুলা ব্যাস কম হবে তখন কি করতে হয় সেটা আমরা টাইপ 9 এ দেখেছি কালকে, কিন্তু টাইপ 7 এর মধ্যে এইভাবে শর্টকাটে অঙ্কটা করা যায়। এইটারও একটা শর্টকাট আছে, মানে ই এর মান সরাসরি না বের করে আর এর মান না বের করে সরাসরি আই বের করা যায়। আমার এখানে হ্যাং করতেছে। আচ্ছা, সরাসরি আই বের করার জন্য যে ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা হলো এইখানে রয়েছে, দেখাচ্ছি তোমাদের।
এই যে ফর্মুলা, এই যে এন ইএস ডিভাইডেড বাই আর প্লাস এন আর, আর এম ইপি ডিভাইডেড, এই তিনটা ফর্মুলা একসাথে তোমাদের এখন বুঝিয়ে দেব। তিনটা ফর্মুলা আসলে একই রকম কাজের জন্য ব্যবহার করি, তড়িৎ প্রবাহ নির্ণয় করার জন্য। এই তিনটা ফর্মুলা দিয়েও টাইপ 7 করা যাবে। টাইপ 7 এ চলে যাই, চলো। টাইপ 7 মানে হলো 10 পেজে। হ্যাঁ, এই যে অ্যান্সারটা সবাই একটু খাতার মধ্যে লিখে রাখো কত আসে। তারপরে আমরা এখন যে শর্টকাট ফর্মুলা শিখবো আরেকটা, সেটা দ্বারাও টাইপ 7 আনসার আসবে 35.27। আমরা সবাই লিখে রাখি। 35.29 আসছে আমার, এরকম একটা কিছু আয়ের মান। এখন আমরা সূত্র ব্যবহার করে এই ধরনের অঙ্ক করা শিখবো। তার আগে তোমাদের, আচ্ছা থ্যাংক ইউ, ওকে। এখন তোমাদের যে শর্টকাটটা আছে সেটা একটু আগে বুঝাবো, তারপর ওইটা অ্যাপ্লাই করব। মানে আমাদের যে ওয়েটা আছে করার জন্য। আমরা 2 পেজে আবার চলে যাই, না 2 পেজ না 3 পেজে। এই সূত্রটার মধ্যে দেখো, এটা হলো সিরিজে থাকলে সূত্র, ভালো করে খেয়াল করো। একাধিক কোষ যদি একটার পর একটা এভাবে থাকে, সবাই আঁকো আমার সাথে সাথে, আমি আস্তে আস্তেই যাব, সবাই আঁকতে পারবা, কোনো ঝামেলা হবে না। একাধিক কোষ, 2টা 3টা 4টা 5টা বা 10,000 কোষ একের পর এক, সেলগুলা যদি, ব্যাটারিগুলা যদি এভাবে কানেক্টেড থাকে, তাহলে তুমি এই সূত্র দিয়ে সরাসরি আয়ের মান বের করতে পারবা। এই সূত্রটার মানে হলো n ইন্টু ইএস ডিভাইডেড বাই আর এন আর। এই n এর মানে হলো কতগুলো কোষ আছে সিরিজে। সবাই লেখো, সিরিজে, কে যেন আনমিউট করে রাখছো, এক্সট্রা একটা নিঃশ্বাস আসতেছে, সে নিজেকে মিউট রাখো। কোষ সংখ্যা, সিরিজে কোষ সংখ্যা, এখানে সিরিজে কোষ সংখ্যা কয়টা আছে? 3টা, তাইলে n এর মান এখানে 3। যদি আরেকটা থাকতো n এর মান কত হইতো? 4 হইতো। থ্যাংক ইউ। আর সবাই বললো না, একজন বলছে হয়ে যাবে, আর দরকার নাই। এইভাবে করে আমরা চাইলে কি করতে পারি, সিরিজে থাকা একাধিক কোষকে সরাসরি যোগ করে অ্যান্সার বের করতে পারি। এটা হলো একটা কুইক সলিউশন, যেটা আমরা করেছিলাম কত নম্বর অঙ্কে তোমাদের একটু মনে করে দেই। এই জিনিসটা অ্যাপ্লাই করেছিলাম আমরা টাইপ 6 এর মধ্যে। টাইপ 6 এর মধ্যে একাধিক কোষ এইভাবে ছিল। টাইপ 6 এর অ্যান্সার কারো মনে আছে? আয়ের মান কত আসছিল? জি ভাই 54.54। 54.54। আচ্ছা, এবার আমরা করে দেখি। 3টা আছে, 3 লিখলাম। ইএস এর মান হলো 200 করে, আর এর মান হলো 5, এই যে আর দেখা যাচ্ছে, আর হলো এন এর মান 3, ছোট আর এর মান 2। অ্যান্সারটা দেখো তো মিলে নাকি কালকের সাথে? আজকে শর্টকাট ফর্মুলা দিয়েও মিলাইতে পারি কিনা দেখো তো। জি ভাই। মিলে, রাইট? জি ভাইয়া রাইট। ওকে, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারছি আর কি। আমরা তাইলে আরেকটা যেটা ফর্মুলা রয়েছে সেটা দেখি। সেকেন্ড ফর্মুলাটা এটার দিকে খেয়াল করি। এটার বেসিকটাকে বুঝাই, তারপরে অঙ্কটা দেখাই। এটাই কিন্তু আমাদের টাইপ 7 আর কি। এটা সবাই একটু নিজের মিউট রাখো, এই যেন মিউট করে নাই মনে হচ্ছে। সেকেন্ড যে ফর্মুলাটা সেটা বলে, একটার নিচে আরেকটা ব্যাটারি যদি চুপচাপ বসে থাকে, তখন আমরা সরাসরি সেকেন্ড ফর্মুলাটা দিয়ে অঙ্ক করতে পারবো। কিন্তু কিন্তু আছে, 3টা ফর্মুলার ওই মধ্যে একটা কিন্তু আছে, সেটা হলো অল ই এন্ড আর সেম হইতে হবে। এইখানে যে ই আর, এইখানেও সেই ই আর, এইখানেও সেই ই এবং আর থাকতে হবে। মানে কোষ আর রোধের মান সেম থাকতে হবে। তাহলে তুমি এই শর্টকাটে করতে পারবা। এই শর্টকাটটা বলে আয়ের ভ্যালু হবে এম ইপি ডিভাইডেড বাই এম আর প্লাস ছোট হাতের আর। ইপি বলতে জাস্ট ইটাকে বোঝাচ্ছে একটা কোষের, আর এম বলতে আসলে কয়টা সেল আছে, এখানে কয়টা দেখতে পাচ্ছি, এম এর মান 3। এখন আমরা টাইপ 7 এ যাব, এটা যদি বোঝা যায় থাকি। কই গেল, কাজ করে না কেন? টাইপ 7 আসে নাই, টাইপ 7 হলো 10 এ আছে। আচ্ছা, টাইপ 7 আমরা অ্যান্সার পেয়েছিলাম এটা। এটার সাথে মিলে কিনা এখন আমাদের ফর্মুলা সেটা দেখি। আমরা এম ই
এস ডিভাইড সরি ইএস না, এটা প্যারালালি আছে, আর প্লাস ছোট আর এরকম কিছু। এম এর মান এখানে কত কেউ বলো তো একটু? 3 বলো। 3 ওকে 3 আর 9 দেরি, আমরা বসিয়ে দিলাম এটাকে। অ্যান্সার দেখো তো মিলে কিনা, ঠিক আছে কিনা, এর মান 35 দশমিক সামথিং আসে কিনা। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া। তাহলে আমরা এটাও বুঝে গেলাম যে এই অঙ্কটাও শর্টকাটে করা যাবে, সরাসরি ফর্মুলা ফেলে কোনো তুল্য কোষ তুল্য রোধ বের করতে হচ্ছে না। ইকুইভ্যালেন্ট সেল ভ্যালু, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ভ্যালু, উই আর নট ফাইন্ডিং অল দ্যাট থিংস, উই আর জাস্ট অ্যাপ্লাইং দ্য ফর্মুলা টু ইভালুয়েট দ্য ডিরেক্ট ভ্যালু। ভাই পরিমণি এমনি অনেক ঝামেলার মধ্যে আছে। মাত্র নাচা শুরু করলাম, সে বন্ধ করে দিল, এটা তো ঠিক না। আমরা মুডে আসছিলাম, সবাই মিলে একটু নাচতাম, শরীর ভালো থাকতো। আচ্ছা, কেউ যদি এমন অপ্রাসঙ্গিক জিনিস করো তাহলে কিন্তু তাকে রিমুভ করা হবে। এই মাত্র তাকে রিমুভ করা হয়েছে। আচ্ছা, যাই হোক, কিন্তু ভালো বিনোদন ছিল। আর দেখো, ভাইয়া হ্যাঁ বলো, কি বুঝো নাই বলো। টাইপ 7 এর যদি ই এর সেম থাকতো বাট আর যদি আলাদা হতো তাহলে কোন ফর্মুলা ইউজ হতো? তোমরা কখনোই আর এবং ই দুইটার মধ্যে একটাও যদি ভিন্ন হয় কোনোদিনও এই ফর্মুলাগুলো ইউজ করবা না। আমি যেটা দেখাইছি মেইনলি টাইপ 9 এ সেটা ইউজ করবা। এই যে এটার মধ্যে দেখো আর গুলাও সেম নাই, ই গুলাও সেম নাই, সব থেকে সেফ হলো এটা। আমি এটার মধ্যে যেটা দেখাইছি, কালকে টিউটোরিয়াল দেখলেই পেয়ে যাবা, টাইপ 9 এ যাবা তাহলে পেয়ে যাবা, কালকে টিউটোরিয়াল দেখো পেয়ে যাবা। তারপরে যদি কারো সবার অনেক প্রশ্ন থাকে তাহলে আমি দেখিয়ে দেবো আবার, নো প্রবলেম। যে ওইটা কিন্তু মাস্টার ফর্মুলা, টাইপ 9 এ যেটা দেখাইছি ওইটার গুরুত্বটা বোঝার চেষ্টা করো। ওইটা সব কেসে খাটবে, নো ম্যাটার কোষের মান চেঞ্জ আছে নাকি রোধের মান চেঞ্জ আছে, কিচ্ছু আসে যায় না, সব সময় খাটবে। তা আমাদের একটু তাড়াতাড়ি করার দরকার পড়ে বলে এই ধরনের শর্টকাটও দেখতেছি আমরা, নাইলে টাইপ 7 8 কোনো দেখানো দরকার, 6 7 8 এর কোনো মানেই নাই। এই তিনটা ফর্মুলারও কোনো মানে নাই যদি আমরা 9 বুঝি। টাইপ 9 এ যেটা দেখাইছি ওটা বুঝাইলে আর কিছুই লাগবে না। আচ্ছা, এই ফর্মুলাটা একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি, কিছু বাদ দিচ্ছি না, তোমাদেরকে আমরা ধরে নিচ্ছি যে তোমরা ভালো স্টুডেন্ট, আর খারাপ স্টুডেন্ট এমনি কিছুক্ষণ পরে চলে যাবে, সমস্যা নাই, এই কারণে সব দেখাচ্ছি। দেখো, যদি এরকম হয় অবস্থা, একের পর এক কোষগুলো এভাবে এভাবে সিরিজ প্যারালালে কানেক্টেড আছে, এই কেসে তুমি এই সূত্র দিয়ে সরাসরি আই বের করতে পারো, এম এম ই ডিভাইডেড বাই এম আর এন আর। এম এর ভ্যালু হবে, এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ সারির সংখ্যা, সারি মানে ওই মেয়েরা পরে ওই সারি না, এটা হলো রো, নাম্বার অফ রো। এখানে একটা দুইটা তিনটা রো আছে, তার মানে এম এর ভ্যালু হবে 3, আর এন এর ভ্যালু হবে সারিতে কোষ সংখ্যা, ঠিক আছে, একটা দুইটা না, এক একটা সারিতে কোষ সংখ্যা কত, 2, হ্যাঁ 3 দুগুণে 6 হবে, এখানে 6 হবে, সেটা ঠিক বলছো। আচ্ছা, তাইলে এম এর মান এন এর মান আসলে এই সূত্রের মধ্যে কি সেটা লিখে রাখো। এম এর মান হলো সারির সংখ্যা, এন এর মান হলো সারিতে কোষ সংখ্যা বা সেল সংখ্যা। এম ইজ দ্য নাম্বার অফ রো, এন ইজ দ্য নাম্বার অফ সেল ইন আ রো। সবাই কি বাচ্চা মস্তে হো, বুঝতে পারো? অনিন্দিতা আছো নাকি? জি দাদা আছি। আরেকবার একটু বলেন। আবার বলতেছি, দাঁড়াও লিখেই দেই, সমস্যা কি, বলা বলির কি দরকার। আমি বললাম এম হলো সারির সংখ্যা, সারি, ঠিক আছে, কি জানা আদি মদিনী মহল তানজিলারের সারি, ঠিক আছে। আর এন হলো সারিতে কোষ সংখ্যা, মানে একটা সারিতে কোষ সংখ্যা, কোষ সংখ্যা সংখ্যা। ভাই এটা কি একটা সারিতে না সব কটা সারিতে? একটি সারিতে, সব মিলে যোগ করা দরকার নাই, এক একটা সারিতে।
এখন তাহলে তোমাদের প্রশ্ন হবে ভাই এই সারিতে দুইটা ওই সারিতে তিনটা থাকলে কি শর্টকাট খাটবে? খাটবে না, সোজা কথা। এটা প্রশ্ন করার দরকার আছে? তো কোনো উপায় রাখি নাই তোমার জন্য। কেউ যদি বলো যে নোয়াখাইলা যে প্রশ্নটা হওয়া উচিত যে ভাই এখন কি করব, এখন এটা ব্যবহার করবা না, গতকালকে টাইপ 9-এ দেখাইছি যে পদ্ধতি, সেটা ব্যবহার করবা। ওটা হলো বস, ওটা দিয়ে সব হয়। আরো গান করে দেখো। রিমোট দিয়ে দাও। পরে। আচ্ছা ভাইয়া এখানে এন এর মানটা মানে 2 বসালেন কেন? 6 হওয়ার কথা ছিল না? মোট সারিতে সংখ্যা, সারিতে কোষ সংখ্যা, মোট সারিতে কোষ সংখ্যা, একটি সারিতে কোষ সংখ্যা এখানে লেখা রয়েছে, দেখো তোকে দেখতেছো? জি ভাইয়া। আচ্ছা, এখন আমাদের চিন্তার ব্যাপার আছে, আমরা তো যদি এটা জিনিসটা করে দেখি আমাদের মিলে কিনা, তাইলে আমরা বুঝবো যে আসলে একটা সারিতে কিনা। আমারও ভুল হইতে পারে, আমি ভুলে যেতে পারি, আমি তো এই শর্টকাট ইউজ করি না, আমি হলো যেটা বেসিক রুল ওইটা ব্যবহার করে অঙ্ক করি। তো আমারও ভুল হইতে পারে, যদি ভুল হয় সেটা ধরা পড়বে এখনই। আমরা চলো করি অঙ্ক, যেটা করার সেটা করি, এটা করলেই বের হয়ে যাবে রহস্য। টাইপ 8 এর সমাধান আছে না সবার কাছে? টাইপ 8 এর মধ্যে আমরা আয়ের মান নরমালি বের করি। চলো আগে এই তিনটাকে যোগ করো, কত হয়? 3 × 200, আর এইটাকে যোগ করলে 3 × 200। আচ্ছা, এখন দেখো 3 × 200 এটা একটা হয়ে যাবে কারণ প্যারালালি আছে। তো 3 × 200 হলো টোটাল ই এর ভ্যালু। আর এর ভ্যালু কত আসে? 2 2 2 3 × 6, আর নিচে আছে 6। প্যারালাল সাম করতে হবে, মানে 1/6 1/6, এটাকে উল্টে দিতে হবে। আমরা কি করতে পারি? 6/2 3 আসে, রাইট? 3 আসে কি? হ্যাঁ, 3 × 6। তার মানে আর এর মান সবকিছু পেয়ে গেছি। এখন আই এর মান বের করতে আমার শুধু 3 × 200 ডিভাইডেড বাই 5 + 3 করতে হবে। কত আসে দেখো তো আই এর মান? 75 75। আমরা একটু পাশে লিখে রাখি, দেখি। এটা তো জয় বাংলা মেথডে করলাম, মানে মানে বড় করে করলাম। এখন এই যে শর্টকাট ফর্মুলা হলুদ কালারে দেখা যাচ্ছে, ওইটা দিয়ে করে দেখবো 75 আসে কিনা। গালিব, জি ভাইয়া। পরিমণিকে কি থামানো যাচ্ছে না? ভাইয়া বারবারই জয়েন করতেছে বিভিন্ন আইডি থেকে। এটাকে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। উল্টাপাল্টা ইয়া থেকে জয়েন করছিল, রিমুভ করা হয়েছে। এবার হচ্ছে একজনের নাম আচ্ছা, দিয়ে আচ্ছা, জয়েন করা হয়েছে, দেখি কি করে। এবার করলে এরপর আর আননোন কাউকে অ্যাপ্রুভ করা হবে না। আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই। এম এর মান, এন এর মান তোমাদের গান আজকে দেখিয়ে ছাড়বে, বাট আমার ক্লাসে তো কোনো সমস্যাই নাই। গান কেন, যে কেউ যে কোনো ধরনের ভিডিও চালাই দিতে পারো। আচ্ছা দেখো, এম এর মান এখানে কত সেটা আমরা আমাদের কেউ কথা একটু আনমিউট করো তো, একজন একজন জিজ্ঞেস করি, মাঝে মাঝে দু একজন জিজ্ঞেস করি। এম এর মান কত হবে? 2 হবে। 2 সারি, কয়টা সারি আছে? 2টা, একটা 2টা। এন এর মান কত? 3। এখন এইখানে 2,3 ইন্টু ই এর মান 200, আর এম এর মান 2 ইন্টু আর এর মান 5, আর 3 × 2 কত আসে দেখো তো, মিলে নাকি? না মিলতে পারে, কে জানে। 75 আসে ভাই? ওকে, তাহলে তো আমরা শিখে ফেলছি। বড় নিয়মেও করতে পারবো, আবার শর্টকাটেও করতে পারবো। আর সব থেকে অ্যাডভান্স যেটা নিয়ম সেটা হলো টাইপ 9, যেটা তোমাদের দেখাইছিলাম। এটা একটু দেখে নিও ভিডিওতে, এটার মধ্যে কোনো ভুল নাই, কারণ এটা আমি অ্যাপ্লাই করি তো এটা আমি ভুলে যাই না জেনারেলি। সবকিছুতে চেঞ্জ থাকলেও অঙ্ক করতে পারবা, একটা কোষ কম থাকলেও অঙ্ক করতে পারবা, কিন্তু ওই 3টা ফর্মুলার মধ্যে আমাদের একটু লিখে রাখা দরকার। সবাই একটু নোট নাও তো সুন্দর করে। এই মাত্র আমরা 3টা ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্ক করলাম। এই 3টা ফর্মুলার পাশে নোট হিসেবে রাখো সব আর এবং ই সেম হতে হবে বা একই হইতে হবে। এই এই এতটুকুর মধ্যে কারো প্রশ্ন থাকলে করতে পারো। এই যা যা আমরা বুঝাইছি, আমরা কিন্তু মোটামুটি অনেক আগে গেছি। এখন সামনের দিকে নতুন আজকের ক্লাসে আসবো, গতকালকে ক্লাসে ঝামেলা সলভ করলাম, ঠিক আছে?
অনেকে ভুল তুলে রাখছে খাতার মধ্যে, এই কারণে এই তিনটা জিনিসই আমি আবার ক্লিয়ার করলাম। এবার বলো, কার কোনো সমস্যা আছে এইটুকুর মধ্যে? ভাইয়া এনটা কি? এখানে এন হলো, লিখে রাখো, সিরিজে বা সারিতে কোষ সংখ্যা, মোট কোষ সংখ্যা আর কি। আর এই ফর্মুলাটা ইউজ করতে পারবা তখনই যখন এরকম কেস থাকবে, একটার পর একটা কোষ এভাবে যুক্ত থাকবে। মানে কি, খেয়াল করো, যেহেতু প্রশ্নটা করছেই বলে দেয়া আবারও, প্রথম সূত্রটা তুমি এই কেসে ব্যবহার করতে পারবা, এরকম কেসে। দ্বিতীয় সূত্রটা তুমি ব্যবহার করতে পারবা এইরকম কেসে, অনেকগুলা থাকলেও করতে পারবা। আর তৃতীয় সূত্রটা তুমি ব্যবহার করতে পারবা কখন? এই যে এরকম কেস থাকলে, এই যে। ঠিক আছে, তাহলে সামনে আগাই। কারো কি কোনো সমস্যা আছে? আনমিউট করে বলতে পারো বা হ্যান্ড রেজ করো, তোমাদের প্রশ্ন করার সুযোগ দেবে। না ভাই, এখন সামনে। আচ্ছা, দুইজন Okay. হ্যান্ড রেজ করেছো, রহিমা খাতুন আর সুমাইয়া, তোমরা কিছু বলবে? না বলে হ্যান্ড ডাউন করতে পারো। হ্যান্ড রেজ করে বসে রয়েছে, পিটি করতেছে ওরা। অনেকদিন স্কুল কলেজে যায় না তো বলা পাইন, সবাই পিটি করতেছে। ঠিক আছে, সরি আমারটা ভুলে হ্যান্ড রেজ হয়ে গেছে। আচ্ছা, মানুষের ভুলেও আজকাল হ্যান্ড রেজ হয়ে যায়। তাও তো ঠ্যাং রেজ করার অপশন নাই। গুগল মিট সামনেই তোমাদের জন্য পা রেজ করার অপশন দেবে। ঠিক আছে, আচ্ছা আমরা চলে আসি টাইপ 16, আজকের নতুন টাইপ। এটার মধ্যে দেখা যাইতেছে রোধের মধ্যে মানে রেজিস্ট্যান্সের মধ্যে ফায়ার, আগুন ধরাই দিছে। রোধকে করা হইতেছে গরম। আজকাল কি গরম গরম ক্লাস চলতেছে, বুঝো অবস্থা। রোদের মধ্যে ফায়ার করা হয়েছে। এটা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, বেসিকটাকে ক্লিয়ার করো, তারপরে কথা, বেসিকটাকে বুঝিয়ে নি তারপরে কথা বলি। দেখো, আমার হাতে যদি একটা রেজিস্ট্যান্স বা রোধ থাকে, এই তারের রোধটা কেন সৃষ্টি হচ্ছে? কারণ এই তারের পদার্থটা গুলো আমার ইলেকট্রনকে এটার মধ্যে দিয়ে চলাতে কি করতেছে, বাধা দিচ্ছে বা কষ্ট পাচ্ছে, ইলেকট্রনটা যাইতে পারতেছে না। এটাই হলো রোধ বা রেজিস্ট্যান্স। যদি খুব সহজে এই পাশ থেকে এই পাশে দৌড়ে চলে যেতে পারতো তাহলে এইটার রোধ কম, আর যদি খুব কষ্ট হয় আস্তে 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 যায় তাহলে রোধটা বেশি। এই যে রোধ, সেটা নির্দিষ্ট তাপমাত্রার উপরও নির্ভর করে, মানে রোধের সাথে উষ্ণতার রিলেশন আছে। যদি তুমি এই রোধটাকে গ্যাসের চুলায় নিয়ে তাপ দাও বা কোনোভাবে গরম করো, সেই ক্ষেত্রে এটার ভিতরের পার্টিকেলের মধ্যে কিছু চেঞ্জ আসবে এবং সেইটার কারণে এটার রোধের তারতম্য ঘটবে, রোধ বাইরে যাইতে পারে। সেই ফর্মুলাটাই এখন আমরা দেখব, যে তাপ দিলে রোধের যে পরিবর্তন হয়, একটা স্বাভাবিক একটা রোধ যেটার মান মনে করো 2 ওহম, সেটাকে গ্যাসের চুলায় তাপ দিয়ে নিয়ে আসলা, হয়ে গেল 4 ওহম। এরকম হইতে পারে। এই জিনিসটাকেই বলা হয় রোধের উষ্ণতা সহগ ব্যবহার করে রোধের ট্রান্সফার বা রোধ চেঞ্জ হয়ে যাওয়া। তো আমরা এখন যে কনসেপ্টটা শিখবো এটাকে বলা হয় রোধের উষ্ণতা সহগ। ইংরেজিতে কি বলা যেতে পারে? থার্মাল প্রপার্টিস অফ আ রেজিস্ট্যান্স। আমরা রোধের উষ্ণতা সহগ, যেটাকে বলা হচ্ছে হিট কোএফিসিয়েন্ট, এটাকে প্রকাশ করা হয় আলফা দ্বারা। আলফা মূলত কি জিনিস, আলফা কি জিনিস সেটা বুঝাচ্ছি, তোমরা এখনই দেখলে বুঝতে পারবা। ধরো আগে একটা রেজিস্ট্যান্স ছিল আর, নট বলতেছি এটারে। এরপর আমি কি করলাম, নিয়ে আসলাম আগুন। এই যে আগুন, মনে করো না এটাকে ফাগুন, ঠিক আছে? আর এটা নয়কো ফাগুন, নয়কো বাগুন, এটা হলো আগুন। দেখতে কেমন জানি লাগতেছে, যাই হোক। এটা দিয়ে গরম করার পরে তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে। এটার মধ্যে যে তাপমাত্রা ছিল আগে, এটাকে আমরা থেটা নট বলতে পারি। এখন হিট দেওয়ার পরে তাপমাত্রা বেড়ে মনে করো থেটা 2 হয়ে গেছে, এটা বলতে পারো। থেটা 2 তাপমাত্রায় আর এর মানটাও চেঞ্জ হয়ে যাবে, যেটাকে আমরা বলতে পারি আর, আরই বলো জাস্ট, মানে চেঞ্জ হয়ে আর হয়ে গেছে। আর 2 ও বলতে পারো, কিছু আসে যায় না। এখন আর এর মান কত হবে? আগে ছিল আর নর, এখন তাপমাত্রার কারণে একটু চেঞ্জ হয়ে এটার মান হবে সামথিং
আর নরের কিছু পরিমাণ বাড়বে, আগে যা ছিল তার তার সাথে আলফা গুণ করবা, আর কতখানি বাড়াইছো তাপমাত্রা সেটা অ্যাড করবা, তাহলে কাজ হয়ে যাবে। ছোটবেলায় 9-10-এ এই জিনিসটাকে তোমরা তাপমাত্রা চ্যাপ্টারে পড়ছিলা, মনে পড়ে কিনা? এরকম একটা জিনিসই পড়েছিলা। আগের দৈর্ঘ্য প্রসারণ সহগ বা লেন্থ এক্সপানশন কোএফিসিয়েন্ট হিসেবে তোমরা এই জিনিসটাকে পড়েছিলা ছোটবেলায়। আলফা ছিল প্রত্যেক ডিগ্রি সেলসিয়াস প্রত্যেক কেলভিন ইনক্রিজ করাতে রেজিস্ট্যান্সের বা লেন্থের কি পরিমাণ চেঞ্জ হয় সেটা। এইখানে আলফা আসলে তাই, মানে প্রত্যেক কেলভিন বাড়াতে আর এর কত অংশ করে বাড়তে থাকবে রোদটা, মানে গরমে রোদ বাড়বে, সেটা বের করার ফর্মুলা হলো এটা। তোমরা সবাই একটু লিখে নাও খাতার মধ্যে সুন্দর করে। ভাইয়া বাংলা ট্রান্সলেশন করে দিলে একটু ভালো এটা হলো হতো। পূর্বে। বাংলাগুলো পাশাপাশি লিখে দিলে ভালো হতো। পূর্বে, হ্যাঁ সবগুলা লিখে দেব, সব খুব সুন্দর করে তোমাদের গুছিয়ে লিখে দিচ্ছি, নাও লিখে নাও। আর নট জিনিসটা কি? আর নট জিনিসটা হলো পূর্বে রোদ, বা বলতে পারো থিটা নট তাপমাত্রায় রোদ। আর আলফা জিনিসটাকে বলা হয় হিট কোএফিসিয়েন্ট অথবা উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক। উষ্ণতা বানাম কি? উষ্ণতা গুণাঙ্ক। সবাই লেখা এতটুকু। আবার চলে আসছে আমাদের গান। আচ্ছা, আচ্ছা আজকে ভর্তি ডেল্টা দেশি বিনোদন চলতেছে। খালি রিমুভ দিলে আচ্ছা ডেল্টা হ্যাঁ আচ্ছা ভাইয়া, কথা কি বললা? হ্যাঁ বলো। রিমুভ দিলেই তো হয়, গালিব রিমুভ দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ তাকে রিমুভ করা হয়েছে। আর তুমি হচ্ছে হ্যান্ড রাইজ করছো, কিছু বলবা? হ্যাঁ একটু কোশ্চেন ছিল ভাইয়ের কাছে। হ্যাঁ আগে একটু লিখে নিই কথা, তারপরে কোশ্চেন করে নি। ডেল্টা থিটা যেটা আছে সেটাকে আমরা বলবো হলো তাপমাত্রার পরিবর্তন। আচ্ছা এখন দেখো, হ্যাঁ কথা এবার আজ করো, প্রশ্ন কি? সবগুলো লিখে দিছি। আলফা মানে হলো রোদের উষ্ণতা গুণাঙ্ক, ইংরেজি টার্মটা হলো হিট কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। ডেল্টা থিটা মানে হলো তাপমাত্রার পরিবর্তন। আর নর মানে হলো পূর্বে তাপমাত্রা, মানে থিটা নর তাপমাত্রা, সরি পূর্বে তাপমাত্রা না, পূর্বে রেজিস্ট্যান্স। মানে কি ব্যাপার, আমারে হ্যাং করতেছে কেন? আগে যত তাপ ছিল, মানে তাপ দেওয়ার আগে, গরম করার আগে যে রোদটা ছিল সেটাই হলো আমাদের আর নট। কথা এবার প্রশ্ন করো। হ্যাঁ এখানে আলফার মানটা কি রোধের মানের উপর ডিপেন্ড করবে, নাকি এটা কোনো যে কোনো একটা নির্দিষ্ট উপাদানের রোধের আলফার মান সেম থাকবে? খুবই ভালো একটা প্রশ্ন করেছে সবাই। এখন এই কথার যে কথাটা, এই কথাটার উপর একটা বিশেষ নোট নিবা, সেটা হলো এই আলফা জিনিসটাও তাপমাত্রার উপর ডিপেন্ড করে। কত তাপমাত্রায় থিটা হিসাব করতেছো এটাও তাপমাত্রার উপর ডিপেন্ড করে, মানে এটা হলো হিট ডিপেন্ডেন্ট বা তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে। এখন কোন তাপমাত্রার উপর নির্ভর করে? এখানে তাপমাত্রা আছে দুইটা, মানে চুলা জ্বালিয়ে দেওয়ার আগে যেটাকে আমরা থিটা নর বলছি, চুলা জ্বালিয়ে দেওয়ার পরে যেটাকে আমরা থিটা টু বলছি। অ্যান্সার হবে কি বলে, আগের বই ভালো ছিল তাই না? যা যায় ভালো যায়, ঠিক সেটাই। থিটা নর হবে আমাদের তাপমাত্রার উপর নির্ভর করে, মানে আলফাটা হবে থিটা নর তাপমাত্রায়। আলফার ভ্যালু একটা নির্দিষ্ট উপাদানের তৈরি রোধকের জন্য বা রোধের জন্য, আর এর জন্য আলফার ভ্যালু বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন হতে পারে। 0 ডিগ্রিতে একরকম হতে পারে, 10 ডিগ্রিতে একরকম হতে পারে, 100 ডিগ্রিতে একরকম হতে পারে, 30 ডিগ্রিতে আরেক রকম হতে পারে। কিন্তু আমরা দেখবো আমাদের অঙ্কের মধ্যে আগে কত তাপমাত্রায় ছিল এই রোধটা, সেই টেম্পারেচারে আলফা ব্যবহার করতে হবে। তো এই জিনিসগুলো জঙ্গল না করে আমি সহজ করে তোমাদের লিখে করে দিচ্ছি, সবাই লিখে লিখে কাজটা করে ফেলো। আমরা এইখানে অঙ্কটা প্রশ্নটা পড়তেছি, তারপর তোমাদের বেসিকটা আসলে ক্লিয়ার, এখন গুছিয়ে করে দিলে সব ক্লিয়ার হয়ে যাবে। এখানে আলফার মান দেওয়া রয়েছে দুইটা, কোএফিসিয়েন্ট বা উষ্ণতা গুণাঙ্ক দেওয়া রয়েছে দুইটা। বলা হইতেছে আগে আর নট ছিল 3 ওহম, তো
তোমাকে বলা হইতেছে যদি তড়িচালক বল বা ইলেকট্রোম্যাটিক ফোর্স 200 ভোল্টেজ হয়, সেই ক্ষেত্রে এইখানে কারেন্ট কত চলবে যদি এই রোধটাকে তাপ দিয়ে 90 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হয়, তখন কারেন্ট কত পাস করবে। তখন কারেন্ট কত পাস করবে সেটা জানার জন্য আমাদের কারেন্ট নির্ণয়ের যে ফর্মুলা আছে সেটা লিখতে হবে প্রথমেই, I = E ডিভাইডেড বাই ছোট আর প্লাস বড় আর। কিন্তু এখানে ছোট আর নাই, বড় আরই আছে, কিন্তু বড় আর এটা ব্যবহার করলে চলবে না, আমাদের লাগবে 90 ডিগ্রিতে। কারেন্ট যেহেতু 90 ডিগ্রিতে চাওয়া হয়েছে তাই আর এর মানটাও লাগবে 90 ডিগ্রিতে, আর ছোট আর নাই তাই এখানে 0 বসে দিতে পারো। এখন আমার কাছে এই অঙ্কটা করার জন্য 200 আছে, ছোট আর এর মানও আছে 0, বড় আর 90 ডিগ্রিতে কত হবে সেটা জানি না। সেটা বের করার জন্য আমরা যে মাত্র সূত্র শিখলাম সেটা ব্যবহার করতে হবে, সেটাই লিখতেছি। দেখো সূত্রটা আগে লিখে দিচ্ছি সবার জন্য আবারও। আর হবে আর নর থেকে একটু বেশি হবে, কত হবে, এই পরিমাণ বেশি হবে, এই পরিমাণ। চলো এতটুকু লিখে ফেলি। আর 90 ডিগ্রিতে কত হবে, তার মানে আর নর আগে যা ছিল সেটা প্লাস আর নর এর আলফা ইন্টু থেটা থেটা পরিমাণ বাড়বে। আর নর আগে ছিল হলো এইখানে দেখা যাচ্ছে ওই যে 3 তোমার বিয়ের বাকি নাই দিন। এবার আলফার মান বের করতে হবে। আলফা কোনটা বসাবো, 90 ডিগ্রিতে তোমাকে কনফিউজ করার জন্য দুইটা আলফা দেওয়া রয়েছে, সোনাই সোহাগা, ঠিক আছে। আলফার মান কোনটা ইউজ করব, এটা নিচেরটা না উপরেরটা, কথা বলো এবার। আলফা 0 যেটা, আলফা 0 যেটা সেটা ব্যবহার করবো আমরা। আসলে শুরু মানে কি বলে, আগে যা ছিল আগের বউ ভালো ছিল, তাই না? এই কথাটা সবাই লিখে রাখো খাতার মধ্যে, আগের বউ ভালো ছিল। আচ্ছা, আলফার মান তাহলে 0.005 মানে 0.05 ইন্টু ডেল্টা থেটা, দ্যাট মিনস কত তাপমাত্রার পার্থক্য আছে এখানে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, মানে পার্থক্য কত ডেল্টা থেটার, 90 মাইনাস রসগোল্লা 90 কেলভিনই হবে। 90 কেলভিন বসাই দাও। এরপর এই যে রেজাল্টটা আসবে সেটার ইউনিট কি হবে, ওহম হবে, মানে এইটা হবে। কত আসে, 3 এর থেকে একটু বাড়বে আর কি, যাই হোক নাই হোক একটু বাড়বে। 4.35 ভাইয়া। এই তো একটু বাড়ছে, রাইট। 4.35 আমরা বসিয়ে দিলে আমাদের আয়ের মান এম্পায়ারে বের হয়ে যাবে, ঠিক আছে। এম্পায়ার, কালকে খেলা আছে রাইট, কালকে অলিম্পিক। জি ভাইয়া, ব্রাজিল আর স্পেন। ব্রাজিলে খেলা হবে, দোয়া করো, কি আর করবা। স্যার আপনি ব্রাজিল না স্পেন ভাইয়া? আমি ব্রাজিলের সাপোর্টার, কোনো কথা হবে ভাইয়া না। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক, সেটাই। আচ্ছা, খেলাই করা যায় না কি হয়, বাট ভাই ব্রাজিল কেমন একটু দেন। আগের কি খেলা দেব? আচ্ছা, আগের স্লাইড হচ্ছে, আগের স্লাইডটা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ একটা কোশ্চেন স্ক্রিনশট নিবা নাকি? হ্যাঁ, কথা বলো। ভাইয়া, এখানে যে আপনি বললেন যে রোদের উষ্ণতা গুণাঙ্ক, এটা তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি এটা কমে? ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে, এই বস্তুর বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করবে যে কমবে না বাড়বে। এটা কোরিলেশন ওইভাবে কোনো ফর্মুলাতে নাই যে আমি তোমার বলে দেব বাড়বে অথবা কমবে, এটা বলে দেওয়ার মতো কোনো উপায় এখানে আপাতত নাই। ভাইয়া বুঝছো? আমরা বুঝবো কিভাবে, মানে যদি দুইটা উপাদান একটু বলতেন। মানে আমি তোমার বলতে চাচ্ছি কি, এই উপাদানটা মনে করো, মনে করবা কি, আমি বোঝায় দেখাই, দেখো খুব ভালো করে খেয়াল করো। আমাদের এটা মনে করো তামার তৈরি একটা জিনিস, তামা মানে কি, তামা ইংলিশ কপার টাইপের কিছু। আর এটা আরেকটা মনে করো আমি রোদ লাগাই দিলাম এখানে, তামার না, ওইটা মনে করো লোহার কিছু একটা, সামথিং একটু ডার্কিশ, এরকম একটা লোহার একটা রোদ লাগাই দিছি, লোহা। এবার এখন হয়তো এইটার মধ্যে আলফা নরের মান হয়তো লোহার ক্ষেত্রে দেখা গেল যে এটা 0.004 হইছে, আবার 90 ডিগ্রিতে এটা হয়তো কমে গেছে বা বাইরে গেছে, কিছু একটা হইছে। কথা তুমি কি ধরতে পারতেছো ব্যাপারটা? তাই ম্যাটেরিয়ালের উপর নির্ভর করবে। আলফা তুমি সরাসরি কোনো ফর্মুলা দিয়ে বের করতে পারবে না। ক্লিয়ার? জি ভাইয়া আমার বের একটা করা প্রশ্ন যায়। ছিল। হ্যাঁ, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে যে তাপমাত্রার সাথে রোদের সম্পর্কটা কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? আস্তে আস্তে আস্তে
মিউট রাখো নিজেকে, মিউট রাখো। প্রথমত একটা মেয়ে প্রশ্ন করতে চাইছিলা, সে বলো তোমার প্রশ্ন আগে, তুমি প্রশ্ন আগে করেছো, তুমি বলো। ভাইয়া তাপমাত্রা বৃদ্ধির সাথে তো রোদটা বাড়ে, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে রোদ কেন হ্রাস পাবে? হ্যাঁ, এই জন্যই তোমার আমি কিন্তু বলতেছিলাম যে সবসময় বাড়বে এই কথাটা কিন্তু এখানে বলা যায় না। আমরা ম্যাটেরিয়াল না বুঝে 100% কিছুই বলতে পারবো না যে ওই ওই বস্তুটা কি পরিবাহী, অর্ধপরিবাহী না রোদ। আর এটা কিন্তু অর্ধপরিবাহী না, এটা একটা রেজিস্ট্যান্স, রোদ নিয়ে কথা বলা হইতেছে। এটা কিন্তু অর্ধপরিবাহীর মতো গেট না যে এখানে লক হয়ে যাবে বা কিছু ঝামেলা করবে, এটা কিন্তু এই জিনিসটা না। তোমরা মানে এইটার ভিতরে তোমরা যারা আমার সেমিকন্ডাক্টিং এর ম্যাটেরিয়ালের উপর কোর্সটা করছিলা তারা একটু বলো তো, সেমিকন্ডাক্টর বানানোর জন্য কি করতে হয়? ম্যাটেরিয়ালটাতে কিছু ভেজাল যুক্ত করতে হয়, সেটাকে কি বলে? ভেজাল যুক্ত করার প্রক্রিয়াকে কি বলে? কেউ বলো দেখি, মনে আছে কিনা? ড্রিঙ্ক করা। গুড, ভেরি গুড। এই তো দেখছো, এটার ভিতরে ডোপিং করা নাই, এই কারণে এই প্রপার্টিস মানতেছে। কিন্তু ডোপিং করলে তো ওই ওই জিনিস নাও মানতে পারে। আর আরেকজন বললো সবসময় বৃদ্ধি পাবে কেন? আলফার মান যদি মাইনাস আসে তাহলে কি এটা মাইনাস হয়ে যাবে না? তোমরা কি চোখে দেখতেছো নাকি দেখতেছো না? চোখে কি দেখতে পাও? কি জানো একটা গান আছে, শুনতে কি পাও মাঝে মাঝে। হ্যাঁ, দেখতেছি। আলফার মানটা মাইনাস হয়ে গেলে তো চেঞ্জ হয়ে যাবে, এটা সবকিছুই সম্ভব। ঠিক আছে, তো তোমার তোমার চিন্তা করার কিছু নাই, তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা, টিচার আলফা যা দিয়ে দিবে বসাই দিবা, তোমার তো তোমার থাকা লাভ নাই যে কি হবে না হবে। আর ম্যাটেরিয়াল নিয়ে গবেষণা করতে চাইলে বুয়েটের নতুন সেকশন আছে, বুয়েটের এমএমই বলে, ম্যাটেরিয়াল এন্ড মেটালর্জি ডিপার্টমেন্ট, ওইখানে চান্স পাও, তারপরে গবেষণা করিও আর কি। আর কারো কোনো প্রশ্ন আছে? রিলেভেন্ট প্রশ্ন, আজ তুমি প্রশ্ন। আচ্ছা, ও যে প্রশ্নটা করেছে কি শুনতে পাইছো একটু বলো। না ভাই, প্রচুর নয়েজ ছিল। অনেক নয়েজ ছিল। 90 ডিগ্রির মান কিভাবে বের হইছে? আর 90 ডিগ্রির মান কিভাবে বের হয়েছে দেখো, 90 ডিগ্রি পরিমাণে মানে 0 ডিগ্রিতে ছিল 3, আর এই 3 এর কতখানি বাড়বে সেটা আমরা এইখানে এই ফর্মুলার এইটুকু অংশ ক্যালকুলেট করে বের করে আনতেছি। 3 ইন্টু আলফা করেছি, এই যে 0.005, তারপর ডেল্টা থেটা মানে হলো 90 মাইনাস 0 করে এই মানটা বের করেছি। এখন তুমি জিজ্ঞেস করতেছো কি, আমি সেটা বুঝতেছি না, তুমি কি ক্লাসে পরে আসছো বা এইভাবে বের করলো আর কি? মানে এটা তো দেখতেইছো কেমনে বের হলো, তোমাদের সামনে তো বের করলাম, মানে তখন কোথায় ছিলা তুমি? হ্যালো, যে প্রশ্ন করলা একটু শুনতে পাই নাই, অভুক্ত কি জানি কি কি বললা? রে লাইনের অবস্থা তোমাদের। আচ্ছা সামনে আগাই, ঠিক আছে। আই থিংক 90 ডিগ্রি তাপমাত্রায় আর এর মান বের করতে পারবা, 90 ডিগ্রিতে হোক আর 95 ডিগ্রিতে হোক, এতে কিন্তু কিছু আসে যায় না, বের করতে সবসময় পারবা তুমি। ভাইয়া তাপমাত্রা কি করব? শুনতে পাই না ওর কথা এখনো, কেউ একজন বলো তাড়াতাড়ি। এক ক্লিক করে কি অলওয়েজ কেলভিন করব? তাপমাত্রার পার্থক্য ওইখানে ব্যবহার করা হচ্ছে, দ্যাট মিন্স কেলভিনে না নিলেও চলবে। তোমরা কি একটা কথা ছোটবেলায় 9 10-এ তোমাদের মনে হয় এই জিনিসগুলা বেসিক গুলো ক্লিয়ার না, তারপর আমি বলে দিচ্ছি। ডেল্টা থেটা কোনোদিনও কেলভিন আর ডিগ্রিতে ভিন্ন আসবে না। 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রি বিয়োগ করলেও 90 আসবে অ্যান্সার। 90 প্লাস 273 কেলভিন মাইনাস 0 প্লাস 273 কেলভিন করলেও অ্যান্সার তুমি 90 পাবা। ক্লিয়ার না ব্যাপারটা, নাকি কষ্ট হচ্ছে কেউ কারো বুঝতে? ভাইয়া এখানে 3+3 এটা একটু বুঝে নেই, যে আর 90 ডিগ্রি যেটা ইয়েটা কোশ্চেন নিতে। হ্যাঁ একটু দাঁড়াও, আমি একটা 3+3 করাচ্ছি 90 ডিগ্রিটা, একটু টাইম দাও আমাকে, আমি একটা মেসেজ সেন্ড করি। আরেকজনের একটা ক্লাস আছে, ওকে। আচ্ছা 3+3 এর যে ব্যাপারটা সেটা আমরা বুঝি নাই অনেকে, যে কারণে বলতেছে 90 ডিগ্রি বুঝি নাই। 90 ডিগ্রি হয়ে গেছে তোমারটা, জেনিত আছো না 90 ডিগ্রি? বলবেন কি বলে জেনিত?
জেনিত আছো? আচ্ছা, মানে পোলাপাইন ভাবতেছে জেনিত আমাদের থেকে বেশি শয়তান ওরা, বুঝছো? আচ্ছা আচ্ছা, তোমাদের এই 90 ডিগ্রির ভেজালটা দূর করতেছি, খেয়াল করো। আগে তাপমাত্রা যদি হয় মনে করো থেটা নর, সেইখানে আর এর মান থাকে আর নর। পরবর্তীতে তাপমাত্রা যদি থেটা হয়ে যায় তাহলে তাপমাত্রার কারণে আর এর মানও চেঞ্জ হয়ে যাবে, আর থেটা হয়ে যাবে। এই আর থেটা জিনিসটাকে বের করার ফর্মুলাই তোমাদেরকে দেখানো হয়েছে, আর নর প্লাস আর নর এর আলফা ইন্টু ডেল্টা থেটা পরিমাণ বাড়বে। এখন এইটার মান যদি হয় 2 ওহম এবং এই তাপমাত্রায় আলফার মান হয় 0.2, তাহলে তুমি এটা বের করতে পারবা 2 প্লাস 2 ইন্টু 0.2 ইন্টু ডেল্টা থেটা, এই দুটার যে পার্থক্য সেটা দ্বারা বের করতে পারবে। এই ডেল্টা থেটা যদি এই দুটার পার্থক্য যদি 20 কুলম মানে 20 কেলভিন হয় তাহলে 20 বসায় দিবা। এরপরে 2 এর সাথে এগুলারে গুণ করে যা অ্যান্সার আসে সেটা এখানে বসিয়ে দিলে, তারপর যোগ করলে যা অ্যান্সার আসবে সেটাই হলো অ্যান্সার। সবাই ক্লিয়ার না? যে প্রশ্ন করতেছিলা জি ভাইয়া ক্লিয়ার, জি ভাইয়া ক্লিয়ার। এই 90 ডিগ্রিও এইভাবে বের করেছি, আগের এটা সাহায্য নিয়ে এবং আলফার মান ব্যবহার করে আমরা বের করেছি। ওকে, থ্যাংক ইউ। পরের সেকশনে চলে যাচ্ছি। এবার খুবই চমৎকার একটা জিনিস দেখাবো তোমাদের, এক লাইনে কিভাবে বিদ্যুৎ বিল ক্যালকুলেট করতে হয়। সেই প্রথম ক্লাসে তোমাদের বলেছিলাম, আজকে এটা দেখাবো এখন এই মুহূর্তে তোমাদের। এক লাইনে কিভাবে বিদ্যুৎ বিল কালেক্ট করবা বা বিদ্যুৎ বিল বের করতে নির্ণয় করতে হয়, সেটার জন্য তোমাদের একটা বিশেষ মন্ত্র জানা লাগবে, মানে বিশেষ একটা টেকনিক যেটা মনে রাখবা তোমরা, সেটা হলো 1 ইউনিট। এটাকে শর্টকাটে, সব থেকে শর্টকাটে বাংলাদেশে আমরা ইউনিট বলি, বাট এটা আসলে একটু ভালো করে ফিজিক্সের ভাষায় বললে 1 বিওটি ইউনিট। বাংলাদেশ কি যেন আছে, তোমাদের হোমওয়ার্ক থাকবে বিওটির ফুল মিনিং মুখস্থ করে আসবা নেক্সট ক্লাসে। বিওটি ইউনিট, বাংলাদেশ কি যেন একটা আরো আছে, আমার এখন মনে পড়তেছে না। 1 বিওটি ইউনিট বা 1 কিলো ওয়াট আওয়ার, এটা মূলত তোমাদের বিদ্যুতের যে মিটার আছে সেটার মধ্যে 1 ইউনিট 2 ইউনিট, এই কথাটা আপু আমার কাছে শুনছো মনে হয় কেউ না কেউ ছোটবেলায়, ঠিক আছে? সেই 1 বিওটি ইউনিটকে বলা হয় আসলে ফিজিক্সের ভাষায় আসলে এটা আসলে কিলোওয়াট আওয়ার। বোর্ড অফ ট্রেড ইউনিট। এই তো চলে আসছে বোর্ড অফ ট্রেড ইউনিট। এই কিলো, তোমাদের হোমওয়ার্কটা করে দিল, যাও। কিলোওয়াট আওয়ার, এটা হলো পদার্থবিজ্ঞানের দিক থেকে এই ইউনিটটার মানে হলো কিলোওয়াট আওয়ার। এখন এসআই ইউনিটে না আনতে পারলে পদার্থবিজ্ঞানে যাই করো তুমি ভাইয়া তার আপনার কথা মধ্যে আটকে আসতেছে। কথা কেটে আসতেছে গালিব। না ভাই, কথাটা ঠিকই আছে, ওর মেবি নেট প্রবলেম। আচ্ছা, সরি ফর দ্যাট। যাই হোক, কথা কেটে আসলে আমি আবার বলবো না, সমস্যা নাই। 1 কিলোওয়াট আওয়ারে 36 লাখ জুল, ঠিক আছে? এটা লিখে রাখো জাস্ট 36 লাখ। এই কথাটা লিখলে বেশি সুবিধা হবে, 1 লাখের পিছনে 5টা শূন্য বসে দিবা, তাহলে কাজ হয়ে যাবে। কিলোওয়াট আওয়ারকে কিভাবে জুলে নিতে হয় বা জুল থেকে কিলোওয়াট আওয়ারে সরাসরি জাম্প করতে হয় সেই ফর্মুলাটা তোমরা জেনে গেলে এখন। এইটা ব্যবহার করে আমরা এক লাইনে যে কোনো ধরনের বিদ্যুৎ বিল সংক্রান্ত অঙ্ক করতে পারবো, যেটা জেনারেলি 5 থেকে 6 লাইন লাগে। আমরা এক লাইনে করতে পারবো যদি আমরা এই একটা লাইন জাস্ট মাথায় রাখি। সবাই এই কথাটা লিখে নাও দ্রুত, লেখা কারো না হয়ে থাকলে বলো, এটা এখন মুছে দেবো কিন্তু। লিখা শেষ ভাইয়া। এটা খুবই ইম্পর্টেন্ট, এটাই সেই রহস্য যেটা দ্বারা আমরা অনেক কঠিন অঙ্করে অনেক সহজভাবে করতে পারবো। মুছে দিলাম কিন্তু, ওকে। এবার আসো এক লাইনে বিদ্যুৎ বিল ক্যালকুলেট করার জন্য বিদ্যুতের ইউনিট যে জিনিসটা কিলোওয়াটে আমরা নির্ণয় করতে যাচ্ছি, এটা কি সেটা বুঝতে হবে। এটা হলো জুলে বের করলাম মাত্রই, কি তাইলে কেউ বলো আমারে, জুলে কি বের হয়? শক্তি। শক্তি। এখন কাজ দেখো, ভাইয়া। কাজ বা শক্তি, রাইট। খেয়াল করো, ভোল্টেজের স্থির তড়িৎ চ্যাপ্টারে সংজ্ঞা ছিল, ভোল্টেজ বা 9-এ ক্লাস 9-এ সংজ্ঞা ছিল, ভোল্টেজ হইল 1 কুলম্ব আধানের জন্য যে কাজটা হচ্ছিল।
মানে পার কুলম ব্যবধানে, মানে কিউ দিয়ে ডিভাইড করতে হয়। তাইলে শক্তি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে ভি কিউ। একটু একটু করে আমার সাথে সাথে লিখো, এই অঙ্ক সলভ করতেছি না, বেসিকটা ক্লিয়ার করাচ্ছি। ডাব্লিউ কে আমরা সরাসরি ইও লিখতে পারি, কাজ করার সামর্থ্যই শক্তি, তাহলে এটাকে আমরা বলতে পারি ভি কিউ। আর ভি কে আর কি বলা যায়, ভি কে যদি আমি বলতে চাই আরেকটা উপায় বলা যেতে পারে আই, আচ্ছা এটা কি করতেছি, আই আর কিউ ভাবে বলা যায়। আচ্ছা ওইদিকে কেন যাচ্ছি, ওইদিকে যাওয়ার কি দরকার, একটু চিন্তা কিউ করি। সমান আইটি বলা যায়। কিউ সমান ভাই, সমান- IR আচ্ছা এইদিকে জানো, ওইদিকে যায় না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও ঠিকই বলছে, অনেক ভালো একটা কথা বলছে, মনে করে দিচ্ছে একটা জিনিস। আই সমান সমান কিউ বাই টি, এখান থেকে কিউ এর মান আইটি, এটা বসিয়ে দাও। এই কিউটাকে ভিআইটি লেখো। ভিআইটি কি, ওই যে ক্যাটিনা কাইবে অ্যাড দেয় ভিআইটি, ঠিক আছে। সো আমরা একটা ফর্মুলা পেয়ে গেছি, আর বেশি কিছু লাগবে না, এটাই যথেষ্ট। বিদ্যুৎ বিলের গোষ্ঠী উদ্ধার করে দেওয়া যাবে এটা দিয়ে। ক্যাটরিনা কাইফের ভিটের অ্যাডভার্টাইজ মনে রাখবা, সার্চ করবা ক্যাটরিনা কাইফ নাম দিয়া, তারপরে ভিআইটি দিয়ে সার্চ, ভিট লেখা সার্চ করবা, পায়ে যাবা। ওই ভিটার এই ভিটার বানাম সেম না, কিন্তু তারপরে আমরা মুখস্থ করার জন্য এটা ব্যবহার করতেছি। তড়িৎ শক্তি নির্ণয় করার সূত্র শিখে গেছি ক্যাটরিনা কাইফের কাছ থেকে, ভিআইটি, ঠিক আছে, এই যে এমনি দেখাবা। আচ্ছা আর কি লাগবে, আর কিছুই লাগবে না আসলে। এখানে দেখো ভোল্টেজ দেওয়া রয়েছে, কি কি দেওয়া রয়েছে এটা একটু আমরা লিখে ফেলবো। ভোল্টেজ দেওয়া রয়েছে, আয়ের মান দেওয়া রয়েছে, 1 ইউনিটের দাম দেওয়া রয়েছে 30 টাকা, 2 ইউনিটের দাম 30 টাকা দেওয়া রয়েছে। তোমাকে বলা হচ্ছে 3 বছর পর কত বিল হবে। সবগুলা জিনিস আমরা এখন লিখবো, দেওয়া আছে বা গিভেন। ইংলিশ ভার্সনে যারা আছো তারা লেখো গিভেন, বাংলা ভার্সনে লেখো দেওয়া আছে। আয়ের মান দেওয়া আছে 5 অ্যাম্পায়ার, ভি এর মান দেওয়া আছে 60 ভোল্ট, টাকা দেওয়া আছে কত, 1 ইউনিটের দাম লিখে রাখতে পারো, 1 ইউনিট হলো কত, 30/2 করে হবে আর কি, তাই না, 2 টাকা। এক একটা ইউনিটের দাম বাইর করে ফেলালাম। এইবার আমার কত ইউনিট উঠবে যদি আমরা সময় বলা আছে এখানে, দেখো 3 বছর, 3 বছর মানে কত, 3 বছর মানে 3 ইন্টু 365 দিন, 365 দিনে কয় ঘন্টা করে হয়, 24 ঘন্টা করে হয়। এক এক ঘন্টায় 60 মিনিট করে হয়, আর এক এক মিনিটে 60 সেকেন্ড করে হয়। এসআই ইউনিটে সবকিছু নিয়ে যাবা, প্রথম কাজ করা শেষ। পদার্থবিজ্ঞানে আমি সবসময় কি কথাই বলি, এসআই ইউনিট ছাড়া অন্য কিছুতে যাবা না। এতটুকু বুঝে গেলে আর কিছু করার দরকার নাই। শক্তির পরিমাণ আমরা বের করতে পারি, কত টাকা লাগবে, টাকার অ্যামাউন্ট কত লাগবে সেটা আমি এখন সরাসরি এক লাইনে লিখতেছি। দেখো ভিআইটি দিয়ে আমরা বের করতে পারবো শক্তির পরিমাণ, কত শক্তি লাগবে, সেইটাকে সরাসরি 36 লাখ দিয়ে ভাগ করে দিলে ইউনিটে চলে যাবে। এক এক ইউনিটের দাম আমি জানি 15 টাকা করে, 15 দিয়ে গুণ করব, আর কিছু লাগবে না, শেষ, অঙ্ক শেষ। এবার দেখো ভি করি, ভিআইটি লাগবে, ভিআইটি, ভি এর মান 60 লিখলাম 60, আই এর মান 5 লিখলাম 5, টি মানে সময়, কত সময় কারেন্ট চালাইছ, এই যে এখানে লেখা রয়েছে 3 ইন্টু 365, লিপিয়ার না থাকলে কিন্তু এটা 60 ইন্টু 60 লিখতে পারো বা 3600 লিখতে পারো সরাসরি। ভিআইটি হয়ে গেছে। এখন তোমাদের সামনে যে যতটুকু লিখছি কথা একটু বলে দাও সবাইকে, এটা কি? এটা হচ্ছে কতটুকু কাজ করা সম্ভবত হয়েছে। ব্যয়িত শক্তি। তড়িৎচালক ব্যয়িত শক্তি, পরিচালক শক্তি না, এটা পরিচালক শক্তি না, এটা হলো টোটাল ইউজড এনার্জি বা কতখানি কারেন্ট আমরা জ্বালাইছি। এই বাল্বটা জ্বালানোতে 3 বছরে কতখানি কারেন্ট খরচ হয়েছে সেই শক্তির পরিমাণটা এখানে আছে। আমরা এই জিনিসটা এসআই ইউনিটে বের করে রাখছি না, এসআই ইউনিট থেকে সরাসরি কত ইউনিট আছে সেটা বের করার উপায় কি, 36 লাখ দিয়ে ভাগ, মানে বুম করে সাথে সাথে আমরা ইউনিট বানাই ফেললাম এটারে। এখন এটা কত ইউনিট সেটা বলে দিচ্ছে আমাকে, এক এক ইউনিটের দাম কত, এত, তাইলে এত ইউনিট যেটা দেখতে পাচ্ছি এত ইউনিটের দাম কত হবে, গুণ করবা তাহলে পেয়ে যাবা 1,18,260 টাকা। ওরে বাবা মেলা বিল উঠে যাবে কিন্তু, এই কারণে যে হলুদ বাতি জ্বালায় না, এনার্জি বাল্ব জ্বালাও, ঠিক আছে। সরাসরি এক লাইনে ক্যালকুলেটর চেপে অঙ্কটা করতে পারবা তোমরা। এই ভিআইটি কে সরাসরি 36 লাখ দিয়ে ভাগ করাটাই হলো ট্রিক্স, আর কিচ্ছু না। জেনি বুঝতে পারছো না? আমার তো আসছে 7,884 টাকা। এই একজনে কম আইছে,
আচ্ছা, এটা কিন্তু মাঝে মাঝেই বুয়েটে আর বিভিন্ন কোচিং সেন্টারে সব সময় দেওয়া থাকে এরকম একটা প্রবলেমের মধ্যে অন্যতম। এটা এটা অনেক দ্রুত করার টেকনিক তোমাদের দেখাইলাম আর কি, ঠিক আছে? অবজেক্টিভে আসলেও তোমরা এখন পারবা, এগুলা এক লাইনে করতে পারবা। কে বুঝো না একটু বলো তো, তাহলে আবার বুঝিয়ে দেই। এইটুকু শক্তির মান বের করছি ভিআইটি করে, তারপরে শক্তিকে ইউনিট বানিয়ে ফেলাইছি, ইউনিট বানিয়ে তার টাকা দিয়ে গুণ করে দিছি, ব্যাস কেল্লা হতে। কে বুঝো না একটু বলো, আনমিউট করো। গালিব দেখো তো কেউ হাত উঠাইছে কিনা। না ভাই, কেউ হ্যান্ড রেজ করেনি। ভাইয়া আরেকবার। আচ্ছা, যে আরেকবার বললা সে খুব ঠান্ডা মাথায় দেখো, ভিআইটি এটা হলো শক্তি বের করার ফর্মুলা। এসআই ইউনিটের শক্তি বের করব শুরুতে আমরা। ভিআইটি ভি কত? 60, এই যে 60। আচ্ছা, এইভাবে লিখতে নষ্ট হয়ে যাবে জিনিসটা, আবার তোমাদের জন্য সুন্দর থাকবে না। আচ্ছা, আমি আস্তে আস্তে লিখতেছি, দেখাচ্ছি। দেখো, এই 60টা এখানে বসাইছি, খেয়াল করে দেখো। ভিআইটি, আই কত? আই হলো 5, এই যে এখানে দেওয়া ছিল। টি মানে কত? টি মানে সময়টা, কত সময় জ্বালানো হয়েছে বাল্বটা। ভিআইটি ক্যাটিনা কাইপের কাছ থেকে পাওয়া সূত্রটা অ্যাপ্লাই করেছি। ভি আই আর এইটুকু অংশ, এই পুরোটা হলো টি। এই ভিআইটি করলে জুলে শক্তি পেয়ে যাচ্ছি। আমার জুলে শক্তি থাকলে টাকা বের করতে পারবো না, আমার লাগবে ইউনিট, কত ইউনিট উঠেছে সেটা জানতে হবে। সেটা জানার জন্য এই শক্তিটাকে কি দিয়ে ভাগ করব বলো তো, কেউ একজন বলে দাও। লেখা আছে 36 লাখ দিয়ে ভাগ করব। 36 লাখ। 36-এর পরে 5টা শূন্য। আর তাইলে এই জিনিসটা পুরোটা কি হয়ে গেল? একটা ইউনিট হয়ে গেল। মানে ইউনিট, কত ইউনিট খরচ হইতেছে সেটা বের হয়ে গেল। টাকা কত লাগবে সেটা বের করার জন্য টাকার এক এক ইউনিটের দাম দিয়ে গুণ করতে হবে। মানে সোজা কথা, ক্লাস 5-এর থেকে বেশি কিছু নাই না। যদি কেউ বলে তোমাকে যে 2 ইউনিটের দাম 30 টাকা, তাহলে 1 ইউনিটের দাম 30/2 টাকা। এক্স ইউনিটের দাম কত? 30/2 ইন্টু এক্স, তাই না? (30/2 ইন্টু এক্স হবে, রাইট অর রং? সেটাই করা হয়েছে এখানে। ব্যাস এতটুকুই আমরা এখানে দেখলাম। কি করার জন্য? বিদ্যুৎ বিল ক্যালকুলেট করার জন্য। আর কারো কোনো প্রশ্ন আছে? করতে পারো এটা নিয়ে, সামনে আগাবো তাহলে। এবার একই কাজ করব, একটু ভিন্ন রকমের। এবার দেওয়া আছে বাল্বটা কত ওয়াটে সেটা দেওয়া রয়েছে। এটা ব্যবহার করে আমরা অঙ্কটা করতে পারবো খুব ইজিলি। কিভাবে করব দেখো, আমরা শক্তি প্রতি সেকেন্ডে কত করে ব্যয় হয় সেটাকে কি বলে? কেউ বলো। প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি। 1 সেকেন্ডে কাজ করার সামর্থ্যকে বস্তুর ক্ষমতা। ভেরি গুড। তাইলে ই বের করার আরেকটা ফর্মুলা হলো পিটি। পিটি ছোটবেলায় পিটি করতে, একটু আগে ভিআইটি ক্যাটিনা কাইপ, এখন মনে করো ক্যাটিনা কাইপ পিটি করতে গেছে, ওখান থেকে মনে করে ফেললো তুমি ই বের করার আরেকটা ফর্মুলা এটা। এখন আগের মতোই অঙ্কটা করে ফেলবো। টাকা বের করব এক লাইনে। টাকার পরিমাণ বের করব কি দ্বারা? ই এর মান ভিআইটি দ্বারা বের করব না, পিটি দ্বারা বের করব সোজা। 6 ওয়াট দেওয়া আছে, পি এর মান পাওয়ার দেওয়া রয়েছে, টি এর মান দেওয়া রয়েছে। দেখো কত বিল? 3 বছরে। 3 বছর মানে 3 ইন্টু 365 দিন। দিনে ঘন্টা, ঘন্টা 24 ঘন্টা। আর 24 ঘন্টা আসলে ঘন্টাকে সেকেন্ড বানাইতে গেলে সরাসরি 3600 দিয়ে গুণ করতে পারো। আর যদি কারো ইচ্ছা হয় 60 ইন্টু 60 লিখবা, সমস্যা নেই। কি হয়ে গেল এটা? এটা কি? ই এর মান বের হয়ে গেছে। ভেরি গুড। এটাকে এখন ভাগ করে দিলে এটা কি বের হয়ে গেল? ইউনিটে। ইউনিট। ভেরি গুড। এখন যদি আমি প্রতি ইউনিটের দাম দিয়ে গুণ করে দেই, এটাকে কি বের হয়ে গেল? এটা টাকা পয়সা, টাকার পরিমাণ। এক্স্যাক্টলি। মজা না ব্যাপারটা? খেয়াল করছো তোমরা? এটারে কত কঠিন করে পোলাবেন শিখতো, কিলো ওয়াটে নিয়ে যেত, তারপর কি না কি করতা তোমরা এটা করার জন্য ছোটবেলায় 9-10-এ। যে এলাহি কাণ্ড করে পোলাবেন এগুলা করতে যায়, বাট অনেক সহজ এটা। কিন্তু এগুলা কিন্তু প্রত্যেকটা অঙ্ক বইতে আসছে অনেকবার এবং বোর্ডে আসছে অনেকবার। লাস্ট টাইপ এটার মধ্যে দেখো আর আছে, আই আছে। দাদা আগে আরেকটু দেখান, আমি উঠাইতে পারি নাই। অনিন্দিতা নাকি?
হ্যাঁ দাদা। ওকে, তুলে ফেলো। ভাইয়া তো স্লাইড দিয়ে দিবে। হ্যাঁ, স্লাইড তো দিয়ে দেবো। ভাইয়া স্লাইডের সাথে আপনার লেখাগুলো থাকলে ভালো হতো। আচ্ছা ওকে, তোমরা একটু নিজে নিজে প্র্যাকটিস করো, এই কারণে লেখা দিচ্ছি না। লেখায় প্রিন্ট করে দিয়ে দেবো না সরাসরি, তোমাদের প্রিন্ট করে মানে টাইপ করে দিয়ে দেবো না লেখা, সমস্যা কি? ওকে, দেখো এইবার আর আছে, আই আছে, কিন্তু অন্য উপায় মানে সরাসরি বের করার কোনো উপায় আমরা যা যা শিখছি, ক্যাপ্টেন আকাইব আমাদের বললো ভিআইটি, ওটা দিয়ে বের করতে পারতেছি না, কিন্তু আদেও কি পারতেছি না নাকি পারতেছি? একটু চিন্তা ভাবনা করে দেখো তো। ভি নাই এখানে, ভি এর মান কি? আই আর না? তাইলে তাইলে এখান থেকে একটা সূত্র বানিয়ে নাও নিজের মতো করে, মুখস্থ করার দরকার নাই। ভি ইজ ইকুয়াল টু আই আর, এর তো ওহমের সূত্র ক্লাস 8 9 10 এ পড়ে আসছো। সো এটা আর মুখস্থ করার দরকার নাই। ক্যাটরিনা কাইফের কাছ থেকে যে ফর্মুলাটা পাচ্ছি সেটার মধ্যে ওহমের সূত্র ব্যবহার করলেই ম্যাজিক, কাজ হয়ে গেছে। আমি বের করতে পারবো এখন কেমনে? 10 স্কয়ার ইন্টু 3 ইন্টু টাইমটা করে দিলেই আবারও শক্তি বের হয়ে যাবে। তো এই আই স্কয়ার আর টি, এটা আরেকটা ফর্মুলা। যারা ডাক্তার হইতে চাও, মেডিকেলে চান্স পাবা, তাদের জন্য বলবো, তাদের তো কোনো ব্যাপার না, তাদের মাথার মেমোরি কার্ড 2-4 টেরাবাইট, তারা আই স্কয়ার আর টি এমনি মুখস্থ করতে ইচ্ছা করলে করবা, যত মন চায় মুখস্থ। ডাক্তারদের মুখস্থ করতে মন চাওয়া উচিত, তো করবা মুখস্থ, কোনো সমস্যা নেই। এটা আরেকটা ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া ভি স্কয়ার বাই আর টি, আরেকটা ফর্মুলা ব্যবহার করতেছ তুমি, যেটা ভি স্কয়ার বা আর টি, ওটাই এখানে ইউজ করার দরকার নেই আপাতত, কারণ লাগে নাই, এখানে লাগে নাই এই অঙ্কে। ওকে, দেখো আই স্কয়ার মানে 10 স্কয়ার, আর স্কয়ার মানে 3 স্কয়ার, টি মানে এখানে দেখো একটা ঘটনা আছে, 10 ঘন্টা করে প্রতিদিন চালানো হয়, 3 বছর চালানো হয়েছে। এবার কিন্তু পেঁচ আছে অঙ্কের মধ্যে, সারাক্ষণ চালায় রাখে নাই, 24 ঘন্টা চালায় রাখে নাই। আচ্ছা 3 বছর মানে 365 দিন, আর 10 ঘন্টা করে চলে, 24 ঘন্টা না, 365 দিনে 10 ঘন্টা চলে, তাহলে 10 লিখবা। আর ঘন্টারে সেকেন্ড বানাবা কেমনে? 3600 দিয়ে গুণ করবা। এই গুণ বলছি, খুন বলি না কিন্তু। ভাইয়া ওইটা ভাইয়া 3 স্কয়ার কেন লিখছেন? এই সরি, 3 স্কয়ার কেন দিলেন? খেয়াল করি নাই। আমি আই স্কয়ার বলতেছি, মানে লিখে বলছি 3 স্কয়ার, খেয়াল করি নাই, সরি। আচ্ছা, এরপর কি হবে? এটারে ভাগ করতে হবে 36 লাখ দিয়ে, 1 2 3 4 5, 5টা শূন্য দিবা। তারপর দাম বের করার জন্য আগের কামই করবা, দাম বের হয়ে যাবে, টাকা বের হয়ে যাবে, ইউএসডি বের হয়ে যাবে, সব বের হয়ে যাবে। ক্লিয়ার সবাই? জি ভাই, ক্লিয়ার। একবার অল ক্লিয়ার এন্টি ড্যান্ড্রফ শ্যাম্পু নাকি? আচ্ছা, তাইলে আমরা মোটামুটি এতটুকু বুঝলাম। এখানে একটু খেয়াল করো সবাই, আমরা এইটুকু বুঝলাম যে আমাদের যদি এর মান বের করে ফেলতে পারি, সেটাকে 36 লাখ দিয়ে ভাগ করে ইউনিট বানিয়ে ফেলবো, তারপর টাকা দিয়ে গুণ করে দিলেই, 1 ইউনিটের দাম দিয়ে গুণ করে দিলেই কাম শেষ হয়ে যাবো। এটুকু মাথা ঢুকে গেছে আমাদের সবার। এখন একটু সবাইকে একসাথে গুছিয়ে সবগুলা ফর্মুলা লিখে দিচ্ছি। আই ইজ ইকুয়াল টু ভিআইটি বের করতে পারো তুমি, আই স্কয়ার আর টি এটা দিয়েও বের করতে পারো, অথবা আই রে চেঞ্জ করে ভি বাই আর লেখো, তাহলে ভি স্কয়ার ভাগ আর টি এটা দ্বারা বের করতে পারো। আবার পাওয়ার দিয়ে পিটি দ্বারা বের করতে পারো। এইভাবে করে কত ভাবে বের করতে পারো বলো, কোথায় আছে অ্যান্সারটা? এভাবে করে কত ভাবে বের করতে পারো? লাস্ট স্লাইডটা আরেকবার ভাইয়া, লাস্ট স্লাইডটা উঠাতে পারি নাই। ভাইয়া পিটি বাই 1000 হবে না কিলোওয়াটের ক্ষেত্রে? কিলোওয়াট? কিসের কিলোওয়াট? ওই যে লাস্টে ই ইজ ইকুয়াল টু আমি পিটি লিখছেন। আমি কিন্তু এসআই ইউনিট ছাড়া কিছু করাই না, তুমি কিন্তু খেয়াল করো না এতক্ষণ ধরে, মনে হচ্ছে তুমি অন্য দুনিয়া আছো। কিলোওয়াট আসবে কোথা থেকে? আমি তো এসআই ইউনিট নিয়েই শুধু কাজ করতেছি। আচ্ছা লাস্ট স্লাইড যেটা যে পাইছিলা তুলতে পারো নাই? এই যে না ভাই, ইয়ার যে ভাই ইয়ার ফর্মুলাগুলো যেগুলো বের করেছিলেন ওইগুলা, এগুলা তো তুলবা কেন তুমি? এটা কোথায় আছে এটা তো বলে দিতেছি। আচ্ছা দাঁড়াও, পরে কথা বলি। আগে যে আমারে বললা যে 1000 দিয়ে ভাগ হবে, সে কিন্তু অন্য গ্রহে আসো, সে কিন্তু কঠিন করে ফেলতেছে, ফিজিক্সকে কঠিন করার বুদ্ধিতে আছে সে।
কি যেন বললা, বলো তো? না পিটি। ভাইয়া, আমি কখনো কোনো সূত্র এসআই ইউনিটের বাইরে অন্য কিছু দিয়ে চিন্তা করতেছি না। এসআই ইউনিটের নর্মাল ভার্সন হলো ওয়াট। কিলো ওয়াটে যাইবা কেন তুমি? কিলো ওয়াট দিয়ে মানে পিরে কিলো ওয়াট বানাইবা ইচ্ছা করে, আবার সেটার তুমি 1000 দিয়ে ভাগ দিবা। অনেক আমার কি মনে হইতেছে সরি ভাইয়া। টান দিয়ে আইছি, কি মনে হয়? বোকামি করার তো কোনো দরকার নাই, তাই না? একবার ক্লাস 6 এর ফর্মুলা নিয়ে ঝামেলা করিও না। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। তোমাদের যে কথাটা বলতেছিলাম ভাইয়া, ওই 3টা ফর্মুলা ভাই আবার দেখান, খুব ভালো লাগতেছিল। আরে বেটা 3টা দেখাইছি, এই যে দেখ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, টোটাল 10টা ফর্মুলা এখানে দেখতে পাচ্ছ, দেখো, নাকি 11টা? এই যে এগুলা তো দিয়ে দিব তোমার টাইপ করে। আমি তো বললামই 20টা টাইপের মাধ্যমে আমি 3টা ফর্মুলা শেখাচ্ছি তোমাদের, যেটা দ্বারা 155 ধরনের অঙ্ক করতে পারবা। এই কথাটা কি সবাই ভুলে গেছো নাকি মাথার থেকে বাইরে হয়ে যায় একটু পর পর? এইগুলাই দেখাইতেছি তোমারে, সব ফর্মুলা লেখাই আছে সুন্দর করে। তুমি ছোটটা লিখতে চাইতেছো কেন? ওই যে এইটা লিখতে চাইতেছিলা, যে তুলতে চাইলা, সেই যে এই কটা লিখতে চাইতেছিলা, তাই না? আমাদের তাই বললা না লিখবা? তো আমি তোমারে আরো বেশি দিতেছি। এখন তুমি যদি কও যে না 1 লাখ টাকা নিও না, 1 টাকা নিও, তাহলে তুমি বোকা। আমি তো এইটাই তোমার দিতে চাইতেছি, বুঝছো? আচ্ছা, ওকে। আসলে পড়তেছি 3 লাইন, কালকে থেকে 3 লাইনই পড়তেছি, আর 3 লাইনের মধ্যে একটা কথাই পড়তেছি, তড়িৎ প্রবাহের মান নির্ণয় করার জন্য বিভিন্ন ফন্দি দেখতেছি। এটা যদি মাথা থেকে সরে যায় তোমাদের, তাহলে বিপদে পড়বা। যতক্ষণই তুমি ভুলে যাবা এই কথাটা, তখনই মনে হয় অন্য কিছু পড়তেছি। আসলে খালি একটা জিনিসই বের করতেছি, আয়ের মান বের করার বিভিন্ন কায়দা দেখতেছি, আয়ের মান নিয়ে একটা নাড়াচাড়া করে বিভিন্ন কিছু করতেছি। এখন একটা ইন্টারেস্টিং কনসেপ্ট পড়বো, এটাকে বলা হয় বিজ্ঞানী জুল তড়িৎ প্রবাহ আর কারেন্টের উপরে যথেষ্ট ধরনের গবেষণা করেছিলেন। সেই জুলের সেই গবেষণা থেকে জুলের কিছু সূত্র আছে, সেগুলো নিয়ে আমরা আজকে এইখানে একটু কথাবার্তা বলবো। সেটা একটু তোমাদের ক্লিয়ার করছি। দেখো, 100 সেকেন্ড পরে সময় দেওয়া রয়েছে, তাপ শক্তি কত উৎপন্ন হবে? তোমরা কি আমাকে বলো তো, তাপ শক্তি দিয়ে গিজার, মানে গিজার বাসায় আছে কারো? অথবা হিটার বলতে কোনো শব্দ শুনছ? মানে কারেন্টের চুলা, সোজা কথা। চিনো কারেন্টের চুলা? জি ভাইয়া। হিটার আছে, হিটারে কি করে বলো তো? হিটার গিজার পানি গরম করে। পানি গরম করে, এই কথাটা, এই পানি গরম করে, এটা তো বায়োলজিক্যাল কথাবার্তা। পদার্থবিজ্ঞানের ভাষায় কি করে ওটা একটু বলতে পারো? ভাইয়া তাপ উৎপন্ন করে। কন্ডাকশন। আর একটু ভালো করে বলো তো কেউ। স্যার ঘরের তাপমাত্রা পেটে আছে, মাথায় আসে না। আচ্ছা, পদার্থবিজ্ঞানের ভাষায় যদি বলো, বিদ্যুৎ শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করে। এই কথাটা বলতে পারতেছো না তোমরা? কত কথা বলতেছো, পদার্থবিজ্ঞানের বাইরে যাই বলবা, ওটা দিয়ে তো কথা বললে লাভ হবে না। পরীক্ষায় মার্ক তো তোমাকে পদার্থবিজ্ঞানের কথাবার্তা বললে দেবে, তাই না? প্রেমিকা যেমন সুন্দর সুন্দর সুন্দরী সুন্দরী কথাবার্তা, মেসেজ, রিয়াকশন এগুলো পছন্দ করে, পদার্থবিজ্ঞান তেমন গাণিতিক ভাষা, লজিক, যুক্তি এবং ডেফিনেট টার্ম গুলো ইউজ করে কথা বলাটা পছন্দ করে, ঠিক আছে? আর গণিত, ইফ এলস, লজিক, কন্ডিশন এগুলা নিয়ে কথা বলা পছন্দ করে। তো তোমার বুঝতে হবে, নাইলে তোমার প্রেমিকাও টিকবে না, পদার্থবিজ্ঞানও টিকবে না, বায়োলজিতেও টিকবে না, বুঝছো? তো বুঝতে হবে কোন কথাটা কেমনি করে বললে কাজ হবে। আচ্ছা, এখন দেখো, আমরা আসলে তাপ শক্তির পরিমাণই বের করা শিখবো। এটার জন্য আলাদা কোনো ফর্মুলা লাগবে না, আমরা যা শিখছি ওইটাই। ওই শক্তি ই কে এবার এইচ লিখবো আর কি, তাপ শক্তিতে পরিণত করতেছি এবার ইলেকট্রিক এনার্জিটাকে। এটা হলো কি? কারেন্ট, মানে বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ। আর এখানে আমরা যেটা করছি সেটা হলো হিট বা তাপ শক্তিতে পরিণত করতেছি। তাহলে ই এর যে ফর্মুলা ওইটা ব্যবহার করে কাজ চলবো, আমার কোনো ঝামেলা নাই। আমরা একটু আগে আই স্কোয়ার আর টি পড়ছি, তারপরে ভি স্কোয়ার বাই আর টি এটা পড়ছি মাত্রই, 2টা অঙ্ক করছি, ওইটা দিয়ে এই অঙ্ক করা যাবে। এখানে প্রশ্নটা কি সেটা বুঝো, এই যে রোধগুলো, এগুলোর মধ্যে কতখানি তাপ উৎপন্ন হবে যদি আমি 10 সেকেন্ড ধরে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ এগুলোর মধ্যে পাস করাইতে থাকি?
মানে বিদ্যুৎ শক্তি দিয়ে এই রোদগুলাকে গরম করতেছি, সেটা দিয়ে পরবর্তীতে কাচ্চি বিরিয়ানি রান্না করে খাবো, তারপরে বুঝতেই পারতেছ পিৎজা, তারপর স্যান্ডউইচ গরম করে খাবা, তারপর আর কি আছে ভালো কিছু খাবারের নাম বলো, চাইনিজ, জাপানি কাবাব। কাবাব, এগুলা গরম করে শিখে পুড়িয়ে পুড়িয়ে খাবে আরেকদম, দেখছো ওদের কিন্তু দেবে না। আচ্ছা, কেউ কি রান্না করতে পারো নাকি মেয়েরা ভালো? কেউ নাই? না ভাইয়া। হ্যাঁ, দুনিয়া থেকে রান্নাবাড়ি শিল্পটা চলে যাচ্ছে, মেয়েরা রান্নাবাড়িকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। ভালো পারি কিনা জানি না। আচ্ছা, এইটা একজন পাওয়া গেছে। ফুড পান্ডা আছে না? ও ফুড পান্ডা আছে, আর কি ফুড পান্ডা খাওয়ার কি আর ভালো হয় রে ভাই, কি আর বলবো। আচ্ছা যাই হোক, ফুড পান্ডা পাঠাও দিয়ে চলতে হয় আমাদের। আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হলো একটু একটু বেসিক অ্যানালাইসিস করে বুঝাবো তোমাদের এটা এই কাজটা কেমনে করা যায়। প্রথমত এটা অনেক সহজ, তোমরা বুঝতে পারছো, সবগুলা মানে এই আর এর মানগুলা সব বের করে একটা আর বানিয়ে ফেলাইবে, একটা আর পাই গেলে আর কি, আর তো কোনো সমস্যা নেই। 10 আছে, 10 স্কয়ার, ওই একটা আর ইনটু সময় করে দিবা, কত তাপ শক্তি উৎপন্ন হবে বের হয়ে যাবে। এটা দিয়ে কাবাব হবে না জিলাপি হবে এটা পরে বুঝতে পারবা তখন, তাই না, ই বের হইলে। কিন্তু আমি তোমাদের এই অঙ্কটাতে দেখাইতেছি কেন, এটার মধ্যে অনেক ডিপ কিছু কথাবার্তা আছে, সেটা বুঝতে হবে তোমাদের, নাইলে পরীক্ষা হলে তোমাকে ঘ নম্বরে পেজ দিয়ে ধরবে এই অঙ্ক দিয়ে, এবং ঘ নম্বরে পেজ দিয়ে যখন ধরবে তখন তুমি 4 নম্বরে মারা খাই যাবা যদি এই যে এখন যা কথা বলবো সেটা না বুঝতে পারো। মাথা ঠান্ডা করো সবাই। জুল আর ক্যালোরির কোনো সম্পর্ক নিয়ে কথা হবে? কিসের সম্পর্ক? জুল ক্যালোরি। আমি ভাবছি ক্যাটরিনা কাইফের সাথে রণবীর কাপুর। আচ্ছা, ক্যালোরি জুল থেকে ক্যালোরিতে যাবই না আমি, আমি এসআই ইউনিটের মানুষজন, ঠিক আছে, ক্যালোরি থেকে জুলে কনভার্ট করে নিয়ে আসবা, তারপরে অন্য কথা, ওইদিকে আমি কোনো কথাই বলবো না। ক্যালোরি তো প্রাচীন নেই, আমাদের দাদুর যুগের আমলের জিনিস, ওটা নিয়ে কথা কেন বলবো আমি, পাগল ধরছে নাকি আমারে? আচ্ছা দেখো, আমি যে আচ্ছা সমস্যা নাই, সরি বলার কি আছে, তুমি তো রিলেভেন্ট প্রশ্নই করেছো, ভালো হয়েছে কথা বলাতে। তোমাদের আমি যে বেসিকটা বুঝাইতে চাচ্ছি একদমই ডিফারেন্ট একটা জিনিস, খেয়াল করো, কিছু পয়েন্ট দিতেছি এ বি সি। যদি আমি এই সূত্র ব্যবহার করে কারেন্টের পরিমাণ মানে তাপ শক্তির পরিমাণ ই এর পরিমাণ বের করতে চাই, তাহলে আমাকে একটু চিন্তা করে বলো তো, আমি যদি H3 বের করতে চাই, মানে এইখানে তাপ কতখানি উৎপন্ন হবে সেটা বের করতে চাই, এবং এই ফর্মুলা ব্যবহার করতে চাই, তাইলে ভি কত বসাবো? বিসি। এই তো, যদি কেউ ভিএসি বসায় তারপরে 3 দিয়ে ভাগ করে, তাইলে কোনোদিনও কাজ হবে না। এটা হলো জাতীয় ভুল, ছাত্রছাত্রীরা এই ভুল অনেকবার করছে জীবনে। এ আর সি বিন্দুর বিভব পার্থক্য জানা আছে? তুমি এই নির্দিষ্ট রোধের মধ্যে যদি তাপ শক্তি বের করতে চাও, মানে তোমার ইচ্ছা হয়েছে যে আমি ভাত রান্না করব, এই রোদটা থেকে যতখানি তাপ আসবে সেটা দ্বারা, আর বেশি কিছু ইউজ করব না, সেই কেসে তোমার এইটাই সূত্র হিসেবে ব্যবহার করতে হবে, অন্য কিছু করলে কাজ হবে না। ব্যাপারটা বুঝো খুব ক্লিয়ারলি। যদি এই সূত্র ব্যবহার করো তাহলে ভি বিসি লাগবে, এসি ব্যবহার করা যাবে না এখানে। এই যে আমি এটা ভুল করে রাখছি, এটা করা যাবে না, এটাই হলো দেখানোর জন্য তোমাদের ইন ডেপথে তোমার এই কালারটা চেঞ্জ করে আমি বলতেছি। অথবা তুমি বের করতে পারো কি বি আর সির মধ্যে যে কারেন্ট যাচ্ছে 4+3 দিলে হবে না? সেটা দ্বারাও তুমি বের করতে পারো, একই হবে। কথাটা বুঝি নাই? আমি তো এইটুকের মধ্যেই কারেন্ট চাইতে, শুধু 3 রোধের মধ্য থেকে তাপ শক্তির পরিমাণ বের করতে চাচ্ছি, সাইড দিয়ে ভাগ করলে কি হবে বুঝো নাই? 4 আর 3-এ টোটাল কারেন্ট বের হয়ে যাবে, সেটা তো চাই না। কথাটা বুঝছো না এখনো বুঝো নাই? জি ভাইয়া বুঝতে পারছি। আমি চাচ্ছি H3, আমি তো চাচ্ছি না যে H34 কত হবে, তা তো চাচ্ছি না। তুমি যেটা করতেছো ওইটা করলে হবে, কিন্তু আমি এইটার মধ্যেই শুধু কারেন্ট চাচ্ছি স্পেসিফিক একটা পয়েন্টে। 2014 সালের প্রশ্ন এটা, স্পেসিফিক একটা বিন্দুতে কারেন্ট চাওয়া মানে তাপ শক্তির পরিমাণ চাওয়া হইতেছে, তখন বিপদে পড়বা। 2014-তে আমি তখন এসএসসি দিতেছিলাম। আচ্ছা যাই হোক, ওইটা একটা বোর্ড কোশ্চেন এটা।
বোর্ড কোশ্চেনে প্যাচ দিয়ে ধরছিল এই জায়গাটাই, এবং তুমি ইচ্ছা করলে এই তারের কারেন্ট যেটা যাইতেছে সেটা বের করতে পারো, সেটা দিয়েও কাজটা করতে পারো, আই বিসি বের করে নিবা, তারপরে অ্যান্সার বের করে ফেলতে পারো। দ্যাটস দ্য থিং। আবার তুমি চাইলে ধরো এইচ 4 বের করতে চাচ্ছ, মানে এইখানে কারেন্ট বের করতে চাচ্ছ, তাহলে তুমি ভি এ বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু টাইম করে দাও, বের করতে পারো। অথবা আই এ বি হোল স্কোয়ার ইন্টু 4 ইন্টু টি, এটা দিয়েও বের করতে পারো। দুইটা ফর্মুলাই তোমাকে ইউজ করে দেখাচ্ছি, কিন্তু বেসিক ঠিক রেখে কাজ করতে হবে। কে বুঝো নাই আমার আমার এই জিনিসগুলো একটু বলো তো, কে বুঝতেছো না? শুনি নাই ভাই, একটু একটু জোরে বলতে হবে। আমার একটু এটা বুঝাই দেন, বুঝতেছি না। হ্যাঁ, তুমি মিউট করো নিজেকে, বুঝিয়ে দিচ্ছি। মাথা ঠান্ডা করে দেখো, আসলে আমি এই 4টা জিনিস দ্বারা তোমাদের বোঝাইতে চেষ্টা করছি। 2টা সূত্র দিয়ে তুমি কাজ চালাইতে পারবা, কিন্তু 2টা সূত্রের মধ্যে খেয়াল রাখতে হবে তুমি যেখানে মানে কারেন্ট না, হিট, যেখানে তুমি তাপ শক্তি নির্ণয় করতে চাও সেইখানকার দুই প্রান্তের ভোল্টেজ লাগবে, এবং সেইখানকার দুই প্রান্তের ভোল্টেজের মাঝখানে যে রোটা আছে সেটা তুমি বসাইলে ওইখানে পার্টিকুলার একটা রোধের মধ্যে কতখানি তাপ আসতেছে সেটা নির্ণয় করতে পারবা। এই কথাটাই বলছি আমি এই লাইনটা দ্বারা। আগে যে বুঝতেছো না, যে জিজ্ঞেস করলো সে বলো এইটুকু বুঝছো কিনা আগে। জি ভাইয়া। আচ্ছা, সেকেন্ড স্টেপে আমাকে তুমি বলো, আমি যদি তোমাকে বলি এটা 10 অ্যাম্পিয়ার, এখানে ভাগ হয়ে গেছে না কারেন্ট ভিন্ন, তুমি কি এইখানে হিটের পরিমাণ বের করার জন্য 10 স্কয়ার ইন্টু আর এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে 10 স্কয়ার ব্যবহার করবা? বলো, করা যাবে? এখানে কি 10 অ্যাম্পিয়ার আসতেছে আদৌ কারেন্ট? না ভাইয়া, আসতেছে না, তাই ভাগ হয়ে যা ঢুকবে বিসির মধ্যে দিয়ে, বিসির মধ্যে দিয়ে ভাগ হওয়ার পরে যা ঢুকবে এইদিকে, সেইটাই আমার এই সূত্রের মধ্যে বসাইতে হবে, আই স্কয়ার আর টির মধ্যে। এইটাই তোমার বুঝাইতেছিলাম, যার তার, মানে একটা কথা লিখে রাখো, যার তার মানে এই সূত্রের মধ্যে যেখানে বের করতে চাও ওইখানকার জিনিসপত্র ব্যবহার করতে হবে, অন্য কিছু ব্যবহার করলে মারা খায় যাবা, ধরা খায় যাবা পরীক্ষা হলে। তো কথাটা একটা কথাই লিখে রাখো, আই এবং ভি এগুলা যার তার, যার তারটাই ব্যবহার করতে হবে, এই কথাটা দিয়ে ব্র্যাকেট করে রাখো খাতার মধ্যে। এতটুকু বোঝানোর ছিল, আমি আর বেশি বুঝাইতে চাচ্ছি না, এই অঙ্কটা সলভ করে দিই এখন। এই দুইটা কিভাবে আছে? সিরিজ কানেকশনে আছে, 3 আর 4 কত হয়? 7 হয়। আর সাথে সাথে 5 কিভাবে আছে? প্যারালালি আছে। তাহলে এবার করো, এবার ঘুরি করে দাও, ঠিক আছে? এমন ভাবে করলেই কাজ হয়ে যাবে। ইটস জাস্ট প্যারালাল কানেকশন, খুব ইজি করে দাও। কত আসে? 5 7 35 ডিভাইডেড বাই 7 প্লাস 5, আর এর মান 2.92 আসুক আর যাই আসুক সমস্যা নাই, আমাদের আর বের হয়ে গেছে। আর বের হয়ে গেলে আমার কি করা দরকার? আই জানি আর জানি, সিরিজে জাস্ট ঢুকতেছে জিনিসটা। সো তুমি কি করতে পারো, এইচ এর মান বের করতে পারো আই স্কয়ার আর টি দ্বারা। আই এর মান 10 বসাবা, আর এর মান এই যে এটা বসাবা, কত জানি বললা? 2.92 ইনটু টাইম, এই যে 100 সেকেন্ড বলা রয়েছে, 100 সেকেন্ড ধরে গরম করা হচ্ছে, হিটারটা 100 সেকেন্ড চালানো রয়েছে, তাহলে এটা কত জুল সেটা বেরিয়ে আসবে, জুল এনার্জিটা চলে আসবে। সবাই পারবা না এতটুকু করতে, নাকি কষ্ট হবে? ওকে, সো এটাই ছিল টাইপ 20। আর বেশি পড়াইতে ইচ্ছা করতেছে না, কালকে ওহমের সূত্র টুটো পড়াবো না, ছেড়ে দিই তোমাদের, অনেকেই অনেক ক্লান্ত হয়ে যাও ক্লাস বেশি, ছেড়ে দিই। যদি মানে ভি স্কয়ার একটু থামো তো, তোমাদের একটা সামারি করি। এই 20টা টাইপের মাধ্যমে তো আমরা মাত্র 3টা সূত্র শিখলাম, সেটা একটু বুঝিয়ে দেই সবাইকে, সবার মাথা ক্লিয়ার কাজ করবে এখন। এই এখন যেটা করব এ খুবই গুরুত্বপূর্ণ। 2টা ক্লাস, কালকের এবং আজকের ক্লাসের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ এই যে এখন যেটা বোঝাইতেছি সেই জিনিসটা খেয়াল করে দেখো। আমরা টাইপ ওয়াইজ 20টা অঙ্ক করলেও সেই 20টা অঙ্কের ভিতরে সূত্র ছিল মাত্র 3টা, এই 3টা, যেটার মাধ্যমে আমরা, তুমি যত ধরনের অঙ্ক পেঁচিয়ে তোমাকে তুল্য তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স বের করতে বলুক না কেন, তুমি এই সূত্রের কাছে আসবা, তোমাকে এই সূত্র ঝাক্কাস ভাবে কাজ করে দেবে।
যা শিখাইছি যত 20টা টাইপের মধ্যে সব এখানে আছে ফর্মুলা, এর থেকে বেশি আছে, আসলে 20টাটা বেশি আছে এখানে। আমি তোমার শুরুতে কালকে বলে নিছিলাম। এরপর যেভাবে পেজ দিয়ে তোমাকে আই বের করতে বললো, কারেন্ট বের করতে বললে তুমি আসবা একটা ফর্মুলার কাছে, এই যে এটা দিয়া যতভাবেই পেজ দিয়ে ধরো আই বের করে ফেলতে পারবা তুমি। আর যদি আর না দেওয়া থাকে, মানে রোধ বা রেজিস্ট্যান্স ভ্যালু না দেওয়া থাকে, সেটাকে ক্র্যাক করার উপায় হইলো তুমি এইখানে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবা। এইখানে পুরোটা যা দেখতেছো কোনো না কোনোটা দিয়ে তোমার অঙ্ক হয়েই যাবে। তো এই 20টা টাইপের অঙ্ক করার সিস্টেম হইলো এই 3টা ফর্মুলা ইউজ করো। আর এই 3টা ফর্মুলা মুখস্থ রাখলে তুমি 20 ধরনের অঙ্ক করতে পারবা। এবং এখানে এত বড় ফর্মুলা মুখস্থ করতে হবে না, এগুলো একটা আরেকটার সাথে লিঙ্ক করা, মানে এই ফর্মুলা এখানে আবার দেখানো রয়েছে। তো একই জিনিসটা তোমার দুইবার মনে রাখার তো দরকার নাই, তোমার শর্টকাটে এটারে আরো একটু সিনক্রোনাইজ করে 3টা ফর্মুলাতে নিয়ে আসতে পারো। এই 3টা ফর্মুলা দিয়ে 20টা টাইপের অঙ্ক সলভ করতে পারবা। 20টা টাইপকে আবার 20 রকম ভাবে ঘুরিয়ে বানানো যায়। তার মানে টোটাল আমরা কালকে হিসাব করছিলাম প্রায় মিনিমাম মানে দুইটা করে অঙ্ক পেজ দিয়ে পরীক্ষায় আসলেও 155টার বেশি টাইপের অঙ্ক তুমি সলভ করতে পারবা এই জিনিসটা দিয়ে। আর 155টার সাথে আরো কম্বিনেশন বাড়াইলে মোটামুটি 4-5 অঙ্ক তুমি করতে পারবা এই কালকের এবং আজকের জ্ঞান দিয়ে। দ্যাটস দ্য অ্যামেজিং পাওয়ার। মানে আমি যে তোমাকে এইভাবে গুছিয়ে পড়াই দিচ্ছি, এটার সুবিধাটা হলো এই 500 অঙ্ক করার অ্যাবিলিটি তোমার 2 দিনের মধ্যে হয়ে গেল, যেটা 2 মাসও ছাত্রছাত্রীরা হবে না। বইয়ে এলোমেলো পড়বা, মাথা খারাপ হয়ে থাকবে, পরে বুঝবা না কিছুই, কি পড়ছো না পড়ছো। তোমরা কি ক্লাসের মানেটা বুঝতে পারছো? তোমাদের কাছে ক্লিয়ার এতটুকু জিনিসটা যা বললাম? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। তুমি যদি গাধার মতো পড়ো তাহলে কিন্তু কোনোদিনও ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারবা না। ডাক্তার ইঞ্জিনিয়ার যারা হয় তারা টেকনিক করে পড়ে, তারা কেমনি করে কোন জিনিসটারে গুছিয়ে একসাথে মাথায় ঢুকানো যাবে সেই জিনিসটা চিন্তা করে। যখন অনেক ভালো ভালো স্টুডেন্ট থাকে, আমাদের স্কুল কলেজের ফার্স্ট বয় যারা ছিল, তারা করতো কি অনেক কিছু মনে রাখতো কিন্তু গুছাইতো না জিনিসটা, নোট করে বা জিনিস করে সিনক্রোনাইজ করে গুছাইতো না। তাদের দেখা যাইতো তারা ভালোই পরীক্ষায় পাস করে যেত, খুব ভালো নাম্বার পাইতো, ফার্স্ট হইতো। কিন্তু আলটিমেটলি যখন বুয়েটে পরীক্ষা দিতে যেতে হইলো, যখন মেডিকেলে পরীক্ষা দিতে যাইতে হইলো, তখন কিন্তু ওরা ওই নর্মাল ওয়েতে অনেক বেশি ডাটা মাথায় নিতে পারে না। যখন তোমার বুয়েটে পরীক্ষা দিতে যাবা, ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবা, বা যে কোনো রুয়েট কুয়েট চুয়েটে পরীক্ষা দিতে যাবা, তখন কিন্তু তোমার একটা বই না, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে টোটাল 3 দুগুণে 6টা বা 10টা বই, 5 সাবজেক্টের পরীক্ষা হয় অনেক ইউনিভার্সিটিতে। তার মানে টোটাল 10টা বইয়ের জ্ঞান একসাথে মাথায় নিয়ে এট এ টাইম প্রয়োগ করতে হবে। সাধারণভাবে খুব ভালো ছাত্রছাত্রীরা ওইটা করতে পারে না, যারা গুছানোর টেকনিক না বুঝে। সো অ্যাডমিশনে তোমরা মনে করবা না যে বইতে আসলে 1000 বা 1100 কেন চান্স পায়, তারাই কি ভালো ছাত্র, বাকিটা কি দোষ করছে, বাকিটা কি খারাপ? আসলে তারা খারাপ না, তারা ওই টেকনিকটা বুঝে না। তারা অনেক পড়াশোনা করে ঠিকই, কিন্তু কিভাবে শর্ট করে পুরো চ্যাপ্টারে মাথায় নিয়ে যেতে হয়, পুরো 3-4টা বই মাথায় ঢুকাইতে হয়, সেই টেকনিকটা ওরা বুঝে না। এই কারণে গাধার মতো পড়ে কষ্ট করে তোমরা কোথাও চান্স পাবা না, যদি তোমার কাছে এই সমস্ত টেকনিক জানা না থাকে। এবং তোমার যারা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করবা না এখন থেকেই, তাদের ভবিষ্যতে কোথাও চান্সও তো পাবা না। আর তোমার জীবন থেকে টোটাল 14 থেকে 15 বছর চলে যাবে। কারণ নার্সারি কেজি 1 থেকে শুরু করে অ্যাডমিশন টেস্টে যদি তুমি কোনো ভালো একটা পজিশনে চান্স না পেতে পারো, সেই ক্ষেত্রে তোমার এই পড়াটাকে জেনারেলি বাংলাদেশের ভাষায় মাটি হয়ে গেছে বলে মানুষ ধরে নেবে, তোমাকে মানুষজন অপমানের চোখে দেখবে বলতে পারো। তো এটা বাস্তবতা, যদিও জিনিসটা ঠিক না, কিন্তু তারপরেও এটাই বাস্তবতা। কারণ ওই পড়াশোনার জন্য তোমাকে কেউ কোনোদিন আর ডাক্তার ইঞ্জিনিয়ার বা কিছু বলবে না, বা তোমার কোনো প্রফেশন থাকবে না। বিকজ ওই পড়াশোনাটা যেটা তুমি 14 বছর ধরে নার্সারি কেজি 1 থেকে শুরু করে এখন পর্যন্ত করতেছো, ওই পড়াশোনার জন্য তোমাকে কেউ ডাক্তার বলে ইঞ্জিনিয়ার বলে ডাকবে না জীবনে। সো দ্যাটস দ্য ম্যাটার। মানে তোমার ওই পড়াটার কোনো ভ্যালিউ তুমি পাবা না কোনোদিনও। ওই পড়াটাকে 2 টাকায় কনভার্ট করতে পারবা না, 2 টাকার মূল্য থাকবে না। দ্যাটস দ্য মানে মেইন থিং। এই কারণে বললাম টিপস এন্ড টেকনিক্স খুবই গুরুত্বপূর্ণ। সামারাইজ যেটা করলাম লাস্টে, সেটা বুঝছো না সবাই? এখন প্রশ্ন করো। হ্যাঁ, কি যেন প্রশ্ন করতেছিলা, কই গেলা? টাইপ 20-তে যে ম্যাথটা দেখাইলেন, ওইটা যে তাপ, ওইটা তো টোটালটার জন্য, মানে আলাদা আলাদা রোধের জন্য তাপটা ওইটা কিভাবে নির্ণয় করবেন? হ্যাঁ, সেটাই তো বেসিক বুঝাইলাম, করাইলাম না। তুমি ভাবছো যে আবার করে দিব? আচ্ছা ঠিক আছে, করে দেই, সমস্যা কি? আলাদা আলাদা রোধের জন্য তাপ নির্ণয় করি, চলো সবাই মিলা। আচ্ছা, সবাই খাতা কলম বের করে ফেলো।
এই আইটা দুই ভাগে ডিভাইড হয়ে গেছে, আমাদের টোটাল বাইরের যে তড়িচালক শক্তিটা ই এর মানটা সেটা নাই, বা ভি এর মানটা নাই, সেটা আমরা বের করতে পারি খুব সহজেই। দেখো টোটাল আর কত আসছিল, কেউ একজন বলো তো, কি যেন 2 পয়েন্ট নাকি যেন 2.92 2.92 থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 2.92 এটা ছিল টোটাল আর। টোটাল আর কে টোটাল আই দিয়ে ভাগ সরি গুণ করলে আই আর করলে কি পাওয়া যাবে? এ আর বি বিন্দুর ভেরি গুড, ভেরি গুড। এটা তোমরা কালকে শিখে ফেলছো। বি ইকুয়াল টু আই আর এর অনেক বেসিকে ঢুকেছিলাম কালকে, যদিও তোমাদের কালকে মাথা তেমন কাজ করতেছিল না। ঠিক আছে, সমস্যা নাই। আমি যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ এটা আজকে আবার দেখাইছি এই কারণে। ভি বের হয়ে গেছে। এখন আমি কি করতে পারি? অনেক কিছুই করতে পারি। এখন আমি আলাদাভাবে এই তারে কারেন্ট বের করতে পারি, এটাকে আমি নাম দিতে পারি I5। আবার এই তারে কারেন্ট বের করতে পারি। কেউ একজন বের করেই ফেলো কালকের অঙ্ক এগুলা, বলো I5 কত হবে? ভি বাই আর, কিন্তু ভি কত? VAB। আর কত? আর কত? 5। ওকে, ভাইয়া i5 এর কারেন্ট আসবে 5.84 5.84 অ্যাম্পায়ার। ওকে, আচ্ছা তাহলে এই কারেন্ট যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা I5 এর মানে তাপ শক্তির মানও বের করে ফেলি I স্কয়ার আর টি সূত্র দ্বারা। সি হবে না, আবার কি কর? কারণ VAB এর মান হচ্ছে 15 আর আর এর মান হচ্ছে 5। 5.85 হচ্ছে, 84 হচ্ছে, ঠিকই আছে কথা। তুমি মানে অন ফ্রিকশনটা ধরে নেই। আচ্ছা, ফ্রিকশন রেজিস্ট্যান্স ধরো নাই। আচ্ছা, এরপর 5 হবে ইনটু I স্কয়ার আর টি সরি টাইম কত? 100 সেকেন্ড। আমারে কোথায় নিয়ে যাব? উপর নিয়ে যাই। ওকে, 100 সেকেন্ড। স্যার এত দূর হলো? 17.8 হইলো কিছু একটা, সমস্যা নাই। না বলো, হ্যাঁ ভালো কথা। H5 কত আসছে? 17,000 72.8 আচ্ছা, এত জুল। ওকে, H5 বের করেছি। এবার পালা বাকি দুইটার বের করা। বাকি দুইটাকে বের করি, চলো সবাই লিখে নাও এতটুকু। পদ্ধতি খুব সহজ। আমার এখন শুধু বাকি এই তারে কারেন্টটা লাগবে। এই তারে কারেন্ট কত হইতে পারে? 10। এই তারে যদি সরি 2.9 কারেন্ট কই গেল? কারেন্ট কি মুছে ফেললাম? আচ্ছা, কারেন্ট তো বেরই করি নাই। ভিএবি জানি আমি। এখন জাস্ট আমার আর কি করা দরকার? ওকে, একটা কাজ করি। I5 কত বের হইলো বলো তো আমাকে। I5টা খাতায় দেখে বলো কেউ একজন। 17,052.8 i5 5.84 এই কি করলাম? I5 হলো কত? 5.84 অ্যাম্পায়ার। ওকে, 5.84 যদি এটা হয়, এটা পুরোটা যদি 10 হয়, তাহলে ওই দিক দিয়ে কত ঢুকতেছে? I4 এবং I3। মানে এই যে এই রোধ আর এই রোধ, এই দুইটা রোধের মধ্যে একই কারেন্ট ঢুকতেছে। এই কারেন্টের মান কত হবে? 10-এর থেকে বাদ দিলে পাওয়া যাবে না, কষ্ট করার দরকার আছে আর? 5.8 বাদ দিয়ে দাও, আম্পায়ার পেয়ে গেছি। ওকে, এখন I4 I3 জানি, তাইলে আমরা H4 is equal to I4 হোল স্কয়ার ইন্টু 4 ইন্টু টি করলেই পেয়ে যাব। মানে কত? 10 মাইনাস 0.585 করে দেই, সব সমস্যা নেই। স্যার H4 হচ্ছে 6922.24 ভেরি গুড। কত আসছে? 6922.24 হ্যাঁ, আমার এখানে এই যে উপরে লিখতে পারি আমরা। H4 হচ্ছে 6922.24 জুল। H4 এর মতো H5টাকে নির্ণয় করার জন্য এখানে খালি 5 এর জিনিসপত্র বসবে, আর এটাও মোছার দরকার ছিল না। আমি কামাকাই মুছলাম। 16 খালি এইখানে 3 হবে, এটাও 3 হবে, আর এটা 4 না 3 হয়ে যাবে। একই সূত্র ব্যবহার করতেছি 3-4 বার করে, বুঝছো?
কিছু ভিন্ন মনে করিও না, কঠিন মনে করি না। যেটা কঠিন ওই জিনিসটার কঠিন মনে করো, কিন্তু কঠিন জিনিস না এটা, তাহলে কঠিন কেন মনে করবা? এটা কত আসলো? 0.68। এত জুল আসছে, তাই না? আচ্ছা, এখন আমাদের আগের অঙ্কটা চেক করার উপায় হইলো এইচ এর মান এই তিনটা জিনিস যোগ করে মিলতে হবে। দেখো তো মিলে কিনা। এই তিনটাকে যোগ করো, 69.24 17 0 52.8। দেখো তো আগে 29166 এরকম কিছু আসে কিনা। আগের অ্যান্সারটা কত আসছিল কেউ বলো? আগের অ্যান্সারটা ভাইয়া 2.91 10⁻⁶ ছিল। কি বললা? এত বড় কিছুই থাকার কথা না। 10⁻, হ্যাঁ তুমি তো ঠিকই বলছো, ঠিকই আছে, এটাই তো 2.91 হ্যাঁ ঠিকই আছে, এটাই তো। তো এটাই বলতেছো তাই না? তার মানে আমাদের অঙ্ক এটাও ঠিক আছে। আমরা এই তিনটাকে যোগ করলে তো পুরোটাই পাওয়ার কথা, তাই না? সবাই এতটুকু ক্লিয়ার না? এই তিনটাকে যোগ করলে পুরো কারেন্ট পাবো, পুরো শক্তির পরিমাণ পাবো না? শক্তি তো নষ্ট হয় না। কেউ কি আছো যে বুঝো নাই আমার কথা কি বলতেছি? তিনটা যোগ করলে কেন এইচ এর মানে সমান হবে? কেউ কি আছো বুঝো নাই? বলো কথা। হ্যাঁ আবার ব্রিফ করছি, দেখো খুব ঠান্ডা মাথায় ভাইয়া। শোনো। কথা ক্লিয়ার না? সবাইকে একটু বোঝাও তো কথা। ভাই মানে কি বুঝাবো যে এইচ এর মান কেন সমান হয়েছে? হ্যাঁ কারণ এখানে আর কি ভি অফ এবি প্রান্তে যেটুকু আহ, বিভব পার্থক্যের জন্য তড়িৎ প্রবাহিত হয় সেটা থেকে ব্যয়িত শক্তি এবং উপরের ব্যয়িত শক্তি সবগুলো যোগফলে তো মোট ব্যয়িত শক্তি হবে। এক্স্যাক্টলি। তার মানে এই রোধ এবং এই রোধ, এই তিনটা রোধের মধ্যে যতখানি তাপ শক্তি উৎপন্ন হবে সবগুলা যোগ করলেই আমরা আসলে এই পুরো সার্কিটের থেকে কতখানি তাপ শক্তি তৈরি হচ্ছে সেটা বের করতে পারি। আর এখানে আমরা আলাদা আলাদা যোগ করার জন্য কি করলাম, এই তারে কারেন্ট বের করলাম, তারপরে সেটাকে I²RT ফর্মুলা দিয়ে H5 বের করলাম। এই তারে এই দুইটার জন্য কি করলাম, একই রকম ভাবে এই তারে কারেন্ট বের করে আনলাম। টোটাল কারেন্ট 10 থেকে এই I5 কারেন্টটুকু বাদ দিয়ে আমরা I4 আর 3 এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এই দিক দিয়ে সেটা এখানে বের করলাম। বের করে একই সূত্র I²RT ব্যবহার করে H3 মানে এই রোধের মধ্যে কতখানি তাপ শক্তি উৎপন্ন হচ্ছে সেটা বের করলাম। আর একই রকম ভাবে I3 বা I4 একই মান 4.16, এটার I²RT করে এটা বের করলাম। এই যে এই তারের মধ্যে H4 কত হবে, H4 H5 H3 এই তিনটা জিনিস, এই তিনটা রোধ থেকে উৎপন্ন কারেন্টের পরিমাণ, আর এই সবগুলাকে একসাথে যোগ করলে টোটাল হিট বা টোটাল তাপ শক্তি বের করে ফেলতে পারবো আমরা। সবসময় কাজ করবে জিনিসটা। সামারাইজ করে দিলাম, সবাই ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে করতে পারো এই ক্লাসের যে কোনো কিছু নিয়ে। আমরা কিন্তু কালকের ক্লাসে